প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লাইভ ক্লাসে আলোচনা করা হবে সাক্ষ্য আইনের ধারা 56 থেকে 114 পর্যন্ত চলছে র্যাপিড রিভিশন ক্লাস। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা মাস্টার প্ল্যান বা এই ব্যাচের রুটিনটা দিয়ে দিয়েছি বিস্তারিত, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা খুব টাইট শিডিউলের মধ্যে দিয়ে যাব এবং এই শিডিউল অনুসারে হয়তোবা তারিখ খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু সময় চেঞ্জ হতে পারে। 10টায় ক্লাস, হয়তোবা ক্লাসটা 9টায় বা 9:30টায় করতে পারি প্রয়োজন বোধে। তাছাড়া মোটামুটি এটাই আমাদের টার্গেট। যদি নভেম্বরের 10 তারিখে বা 17 তারিখে পরীক্ষা হয়, আমরা এই শিডিউলেই মানে কমপ্লিট করতে থাকবো। তো শিডিউল নিয়ে যদি কারো কোনো দেখা যাচ্ছে যে কমপ্লেন থাকে যে স্যার এরকম না করে অন্য কোনো যদি পরামর্শ থাকে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। তবে আমি দু একজনের মতামত নিব। আমি লাইনে এসে অডিও ভিডিও চেক করার কথা বলি এবং রনি আপু লাইন আসবেন কাইন্ডলি। রনি আপু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বলেন যে অডিও যেভাবে বলছি আরো জোরে বলতে হবে কিনা? না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আর ভিডিও লেখা ঠিকভাবে বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে লাইটও ঠিক আছে। এবার বলেন, রুটিনটা দেখেছেন না দেখার সুযোগ হয়নি? দেখলাম স্যার, সেখানে হচ্ছে র্যাপিড রিভিশনে আমাদের মানে ফৌজদারি সিপিসির আর কোনো র্যাপিড রিভিশনের ক্লাস দেওয়া হয়নি। দেখলাম যে তামাদি আছে, তারপর মানে না, সবকটাই আছে, এভিডেন্স অ্যাক্টের পরে তারপর দণ্ডবিধি, তারপর দেখলাম বার কাউন্সিল, সব শেষে হচ্ছে তামাদি আইন। এরপরে হ্যাঁ সময় শেষ হয়ে গেছে, এরপর সবগুলো দেখলাম যে 100 মার্কের আমাদের মডেল টেস্ট শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যদি 10 তারিখে ওখানে খেয়াল পরীক্ষা হয় করলাম। এই মডেলই তো যেতে হবে। হ্যাঁ, তবে মাঝে মাঝে দু একটা ক্লাস ফাঁকা রেখেছি ব্যাচ 3-র যদি কোনো বিশেষ প্রবলেম হয় তাদের জন্য। তারা সেই গ্যাপে ক্লাস করতে পারবেন বা তাদের জন্য আমি ক্লাস রাখবো, অথবা বিকেলে ক্লাস করানো হতে পারে। একই দিনে রাত্রে র্যাপিড রিভিশন ক্লাস হবে, ব্যাচ 3 ক্লাস বিকেলে হতে পারে। যদি কারো প্রবলেম হয় বা দু একদিন তো ফাঁকা আছে, সেখানে আমরা করিয়ে দেব। তবে যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে ব্যাচ 3-র জন্য আলাদা আমার কিছু পরিকল্পনা আছে, সেটা আমি লাইভ এই ক্লাসে আর নাই বা বলি। তো আশা করি জি স্যার। এইভাবে গেলে খুব একটা প্রবলেম হবে না। আপনি এটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন বলেন, যে এটা কি খুব একটা পরিবর্তন করার দরকার আছে, না এভাবে গেলে সমস্যা হবে কি হবে না সে বিষয়ে? না স্যার, সিপিসি এবং সিআরপিসিটা আমরা রিসেন্ট শেষ করলাম, রিসেন্ট হ্যাঁ 100 মার্ক করে পরীক্ষাও দিছি। তো ও হ্যাঁ সবটাই তো আসলে সময়ের উপর নির্ভরশীল, আমাদের যেহেতু সময়টা এখন কম। আপনি তো এই সাবজেক্টগুলো একসাথে মানে পড়ে যাচ্ছি আমরা, বাকি ওই দুটো আমরা নিজেদের মতন রিভিশন করে ফেলা উচিত। না, দেন সেগুলো তো মডেল আমি করি কোশ্চেনের জন্য। না, সেটা তো হ্যাঁ, রিসেন্টলি তো আপনি শেষ অলরেডি করলাম করে এক। দিছেন। হ্যাঁ, দুই, অলরেডি করে আমার দেওয়া হয়েছে ওগুলো। আমরা প্রতিটা ক্লাসে 3টা করে ভিডিও আছে, ব্যাচ 1, ব্যাচ 2 জি এবং স্যার। র্যাপিড রিভিশন। না, আমার তো কোনো পার্সোনালি কোনো আপত্তি নাই, এটা আমি জানাইলাম যে আর ওই দুটো আচ্ছা ক্লাস যে হচ্ছে না এ বিষয়ে আমার কোনো পার্সোনালি আচ্ছা, এই মুহূর্তে এই রুটি অ্যাটলিস্ট কোনো আপত্তি নাই। এই রুটিনটা প্রকাশ করার জন্য ক্লাস শুরু হতে আধা ঘন্টা দেরি হলো, বুঝতে পারছেন। আমার হ্যাঁ স্যার, সেটা বুঝতে কোর্ট থেকে পারছি। আসার পরে হঠাৎ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মহোদয় ফোন দিয়েছিলেন একটা জরুরি কাজে। আমি গ্রামের বাসায় সেটা সেরে আবার আসছি, এসে আমি বসে পড়েছি রুটিন করার জন্য, কারণ আমি রুটিন দিতে চেয়েছি। আর রুটিন না দিলে টার্গেটটা ফিল আপ হচ্ছে স্যার, না, অনেকে রুটিনটা বুঝতে আমাদের পারছেন না। আমাদের জন্য জরুরি ছিল, মানে আমিও বলতে পারেন যে ওয়েট করছিলাম, হ্যাঁ স্যারের রুটিনে বোঝা যাবে আমরা আমাদের প্রস্তুতিটা কোন সাবজেক্টে কিভাবে কোন দিন নিব, কারণ আমি এখানে আসলে আপনার আপনাদের ক্লাসের সাথেই পড়ে যাই। হ্যাঁ একটা মেন্টাল সেটআপ তৈরি হবে সবার, যে আমাদের হ্যাঁ টার্গেট এরকম, একটা মাস্টার প্ল্যান করছে এরকম, এটাকে আমরা ফিল আপ করে দিলে মানে আমার থেকে আর কি কি সাপোর্ট পাচ্ছেন এটা থাকছে আর কি। মানে আমার প্ল্যানে কি কি আছে সেটা আমি রিভিল করে দিলাম, এর বাইরে আর কিছু থাকছে না। এটা জি দিয়ে স্যার। আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি পরীক্ষা ইনশাল্লাহ। পিছিয়ে যায়, যদি দুর্ভাগ্যক্রমে পরীক্ষা পিছিয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা ক্লাস আরো বাড়ানো যেতে পারে বা পরীক্ষা আরো বাড়ানো যেতে পারে। যদি অল্প পিছায় 1-2 সপ্তাহ, তাহলে হয়তো বা খুব একটা ক্লাস পাবেন না।
কিন্তু পরীক্ষা পাবেন। মডেল টেস্ট হয়তো বা আরো 4-5টা মডেল টেস্ট আমি যুক্ত করতে পারি, কারণ আমি তো পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে ধরে রাখতে চাচ্ছি, কারণ আপনাদের পড়াটা ধরে রাখতে হবে। তাই স্যার সেক্ষেত্রে আমি আপনি মডেল না টেস্ট নিব। চাইলেও, আপনি না চাইলেও আমরা মনে হয় না কেউ আপনাকে ছাড়বো। তো ধন্যবাদ। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মডেল টেস্ট আপনার চলতে থাকবে, পরীক্ষা পিছালেও মডেল টেস্ট চলতে থাকবে, এবং মডেল টেস্ট চললে তো একটা করে লাইভ ক্লাস পাচ্ছেন, সলিউশন ক্লাস। জি স্যার। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করি। জি স্যার, থ্যাংক ইউ, আজকে আমি আসসালামু হঠাৎ আলাইকুম। সিদ্ধান্ত নিলাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমার আর 2টি ক্লাসে আমাকে সাক্ষ্য আইন শেষ করতে হবে। এই কারণে আমি ধারা বৃদ্ধি করলাম, যেটা মনে করি এটা দরকার ছিল। তো আজকে শুরু করছি 56 ধারা। 56 ধারায় সাধারণ বক্তব্য হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি আর নতুন করে কাউকে বলে দেওয়া দরকার আছে যে সেটা দেখার? মনে করেন আমি আর আমার ফ্যামিলির কেউ, বা আমি আর আমার ফ্রেন্ড হয়তো বা সকালে উঠেছি, উঠে কোনো একটা কিছু দেখলাম বা সূর্য দেখলাম। তো সূর্য উঠেছে, আমি বলছি ওই দেখো সূর্য উঠেছে, এটা কি বলার দরকার আছে? সেও তো দেখতে পাচ্ছে। সূর্য এত বড় একটা জিনিস যে আমি দেখতে পাচ্ছি, সেও দেখতে পাচ্ছে, তাহলে সূর্যকে আর নতুন করে দেখিয়ে দেওয়ার দরকার নেই। তেমনই 56 ধারায় বলছে, যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নেবার যোগ্য তা প্রমাণ করা নিষ্প্রয়োজন। আদালত যেটা দেখতে পায়, বুঝতে পারে, জানে, সেটা নতুন করে প্রমাণ করা দরকার নেই। সূর্য যে উঠেছে পূর্ব দিকে, সেটা আর আদালতকে নতুন করে বলার দরকার নেই, সেটা প্রমাণ করার দরকার নেই, ব্যাপারটা এরকম। তাহলে এই যে যেগুলো বলা হচ্ছে যে আদালত দৃষ্টিগোচরে নিবেন, এগুলোকে বলা হয় জুডিশিয়াল নোটিশ। কি বলা হয়? জুডিশিয়াল নোটিশ। তাহলে যে সকল বিষয় আদালত অবশ্যই দৃষ্টিগোচরে নিবেন, 11টি বিষয়, 11টি বিষয় আদালত দৃষ্টিগোচরে নিবেন, মানে আদালত নিজে থেকে মেনে নেবেন। সেগুলো জাস্ট প্রোভাইড করলেই, আদালত যদি জেনে থাকে যে হ্যাঁ এটা জানে, এটা প্রমাণ করার দরকার নেই, তিনি নিজেই বলবেন। আর আবার তিনি বলতে পারেন ঠিক আছে এটা তো আমার জানা নেই, তাহলে আপনি এটার কপি দেন। তাহলে কপি সরবরাহ করলে সেটার প্রমাণ করার দরকার নেই, কপি এনাফ ফর, দেখা যাচ্ছে যে এভিডেন্স হিসেবে, সেটা প্রুফ হিসাবে যথেষ্ট। বাংলাদেশের সকল আইন সমূহ, বাংলাদেশের আইন কি প্রমাণ করার দরকার আছে? প্রমাণ করার দরকার নেই, কারণ যেটা প্রকাশিত হয়েছে গেজেট আকারে, সেটার মানে প্রমাণ করার দরকার নেই। 2 নম্বর, এটা বাতিল। 3 নম্বর, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধ বিধি আইনসভার কার্য সমূহ 5 বাতিল। 6 হচ্ছে আদালতের সিলমোহর, নোটারি পাবলিকের সিলমোহর। এর আগে আমি বলেছি সিল। সিল বলতে আমরা শুধু সিল বলতে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা আয়তাকার ছোট সিলকে বোঝায়, কিন্তু সিল মোহর বলতে সেটা অবশ্যই গোলাকার হবে। মোহর বলতে মোহরের মতো গোলাকার হবে। তো বার কাউন্সিলের যেমন সিল আছে, নোটারি পাবলিকের সিল আছে, আদালতেরও সিল আছে। প্রতিটা আদালতের গোলাকার সিল আছে, মাঝখানে কিন্তু দাঁড়িপাল্লা আঁকানো থাকে। তো এই সিলগুলো আদালত দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ একটা আমি সার্টিফাইড কপি দিলাম, যে কোর্ট থেকে নিয়েছি পিছনে সেই কোর্টের কি দেওয়া আছে, এভাবে গোলাকার সিল দেওয়া আছে। তাহলে গোলাকার সিল দেখে এবং অন্যান্য বিষয়গুলো দেখে আদালত ভাববেন যে হ্যাঁ এটা একটা সার্টিফাইড কপি, উক্ত আদালত কর্তৃক ইস্যুকৃত। তারপরে 7, সরকারি পদে যোগদান বিষয়ে সরকারি গেজেট। যারা গেজেটেড কর্মকর্তা, তাদের গেজেট প্রকাশিত হয়। বিশেষ ক্যাডার যারা, তারা ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা, অফিসার্স, তো তাদের কিন্তু গেজেট প্রকাশ করা হয়। সরকার কর্তৃক স্বীকৃত কোন ট্রাস্টের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা। জাতীয় পতাকা, কার কার জাতীয় পতাকা আদালত দৃষ্টিগোচরে নিবেন, এটা একটা ভাইটাল কোশ্চেন। একটা বাংলাদেশ, আমরা শুধু কি বাংলাদেশের জাতীয় পতাকা দৃষ্টিগোচরে নিবেন, না ইন্ডিয়ার জাতীয় পতাকা দৃষ্টিগোচরে নিবেন, মানে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে নিবে কিনা, এটা একটা প্রশ্ন। এখন এই ক্ষেত্রে উত্তর হচ্ছে বাংলাদেশের নিবে এবং অন্যান্য সকল দেশের নিবে, কিন্তু কিছু দেশ ব্যতীত। কোন দেশগুলো ব্যতীত? উদাহরণস্বরূপ যদি বলতে চাই, ইসরায়েল। ইসরায়েলের জাতীয় পতাকা দৃষ্টিগোচরে নিবেন না। এটা কে বলতে পারবেন যে ইসরায়েলের জাতীয় পতাকা কেন দৃষ্টিগোচরে নিবেন না? আচ্ছা, রাজ্জাক ভাই বলতে চাচ্ছেন, স্বপন ভাই বলতে চাচ্ছেন। আচ্ছা, রাজ্জাক ভাই আগে হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। জি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম, বলেন। ইসরায়েলের সাথে তো আমাদের কোনো নেই, রাষ্ট্রের কোনো আদান প্রদান নেই এবং কোনো চুক্তি থাকে না, এই জন্য এদের এটা নেবে না আর কি, যেহেতু রাষ্ট্র তো ইসের নাই আমাদের।
ব্যবসায়িক সম্পর্ক নেই, জি। কিন্তু কি নেই আপনি শব্দটা সঠিক আসছে না। আচ্ছা, স্বপন ভাই বলেন। সম্পর্ক। স্বপন ভাই বলেন। কূটনীতিক সম্পর্ক স্যার। হ্যাঁ হ্যাঁ, শব্দটা হবে ইংরেজিতে জি স্যার। ডিপ্লোম্যাটিক, বা বাংলায় কূটনৈতিক সম্পর্ক। কূটনৈতিক সম্পর্ক তার মানে ইসরায়েলের কোনো হাই কমিশন বা এম্বাসি বাংলাদেশে নেই, বাংলাদেশের কোনো এম্বাসি বা হাই কমিশন ইসরায়েলে নেই। তো মোসাদ, মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা। তো তাদের সাথে যদি কোনো কানেকশন নিয়ে প্রশ্ন আসে বা ইসরায়েল রিলেটেড কোনো কিছু যদি আসে, তাহলে সেটা দৃষ্টিগোচরে নিবেন না, এই ধরনের একটা প্রশ্ন আছে দেখবেন। তথ্য পরীক্ষা এরকম। হ্যাঁ, আমি এর ঠিক ধরনের আছে। একটা পরীক্ষা নিয়েছিলাম, নিয়ে জি আপনাদের স্যার। সতর্ক করেছি। আবার আরেকটা জিনিস বলি, আমাদের আরো একটা দেশ আছে, যেটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান। হ্যাঁ, তাইওয়ান, তাইওয়ান, তাইওয়ান দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু তাইওয়ানের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ঠিক আছে? তাহলে জি ইসরায়েল স্যার। তাইওয়ান এই দুইটা দেশ সম্পর্কে জেনে নেন। এটা কিন্তু আসতে পারে, ইতিপূর্বে ছিল। জি স্যার। হ্যাঁ, নেক্সট চলে যাই। এবার আপনারা নিজেদেরকে মিউট করে দেন, যার নয়েজ হচ্ছে। সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগ সমূহ এই যে 1 সেকেন্ডে 7 সেকেন্ডে 1 মিনিট, 7 মিনিটে 1 ঘন্টা, তারপরে এই যে দিন, তারপরে সপ্তাহ, মাস, বছর, 10 বছরের ডিকেড বলা হয়, বা বাংলাতে যুগ, 12 বছরে, 100 বছরের শতাব্দী বা জুবিলি বা যেটাই বলি না কেন, বা সেঞ্চুরি। তো এইগুলো কিন্তু আদালত দৃষ্টিগোচরে নেবেন, কারণ এটা ইউনিভার্সাল একটা জিনিস, মানে সর্বজন স্বীকৃত একটা বিষয়। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, পৃথিবীতে কয়টি ভূগোল সাবজেক্ট পড়তে গিয়ে আমরা জানি যে কয়টি বিভাগ আছে, কয়টি উপবিভাগ, মানে কয়টি মহাদেশ আছে, তারপরে কয়টি উপমহাদেশ আছে, তারপরে দেখা যাচ্ছে যে দেশের আলাদা আলাদা বর্ডার, মানে এই জিনিসগুলো। সরকারি ছুটিও উৎসব সমূহ, সরকারি ছুটি কোন দিন সরকারি ছুটি হয়, আবার উৎসব সমূহ, এগুলো সম্পর্কে আদালত দৃষ্টিগোচরে নেবেন। ঈদের দিন আদালত ছুটি ছিল, এটা তো আর আদালতকে নতুন ভাবে বলে দেওয়া দরকার নেই, সেটা স্বাভাবিকভাবে হয়। বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের ভূখণ্ড বলতে বিভিন্ন ভাবে বাংলাদেশকে ভাগ করা যায়, জেলা ভিত্তিক ভাগ করা যায়, থানা ভিত্তিক ভাগ করা যায়, তারপরে আবার এটা মালভূমি ভিত্তিক, আবার উচ্চভূমি ভিত্তিক, এভাবে নানান ভাবে ভাগ করা যায়, সেগুলোকে বলা হচ্ছে জলভাগ, স্থলভাগ, সবকিছুই। বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্র সংগঠনের বিরোধ আরম্ভ হলো কবে, এবং সেটা চলছে কিনা বা সেটা সমাপ্ত হয়েছে কিনা, এই রিলেটেড কোনো কিছু যদি হয়, তাহলে সেটাও আদালত দৃষ্টিগোচরে নিবেন, কারণ সেটা ন্যাশনাল ইস্যু। তাই ন্যাশনাল ইস্যু যেহেতু, তাই সেটা আদালত দৃষ্টিগোচরে নিবেন। আদালতের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট যে উকিলবৃন্দের নাম, একটা বার অ্যাসোসিয়েশনের যে উকিলবৃন্দ, তাদের নাম কিন্তু ওকালতনামায় লিখা থাকে। যেমন আমাদের রাজশাহী বার অ্যাসোসিয়েশনের ওকালতনামায় কিন্তু প্রত্যেকের নাম থাকে, ছোট ছোট করে লিখা থাকে, যারা সদস্য তাদের নাম। আর আদালতের সদস্যবৃন্দ বলতে যেমন বেঞ্চ সহকারী, যাদের আমরা পোশাকি নাম দিয়েছি পেশকার, পেশকার আসলে বেঞ্চ সহকারী। বেঞ্চ বলতে কিন্তু আদালতকে বোঝায়। এবং আরো যারা পিয়ন আছে, অন্যান্য কর্মচারী আছে, স্টেনোগ্রাফার আছে, নাজির আছে, নেজারত শাখার প্রসেস সার্ভার আছে, এ ধরনের অনেক পদ আছে। তো সবাই কি আদালত দৃষ্টিগোচরে নিবেন, সবার নাম এবং সবার পদবি, স্থান, সমুদ্র পথের নিয়মাবলী, এগুলো আদালত দৃষ্টিগোচরে নিবেন। এছাড়াও সাধারণত্বে, অর্থাৎ সাধারণের জন্য, মানে পাবলিকের জন্য প্রকাশিত ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে উপযুক্ত রেফারেন্স পুস্তক পুস্তক বা দলিলের সাথে সাহায্য আদালত গ্রহণ করতে পারেন। তাহলে এখানে রেফারেন্স পুস্তক এবং দলিলের সাহায্য কিন্তু আদালত নিতে পারবেন। যদি কেউ কোনো বিষয়ে আদালতের অবগতির জন্য দাবি জানান, তবে প্রয়োজনীয় পুস্তক বা দলিল তাকে উপস্থাপন করতে হবে, নচেত আদালত তার দৃষ্টিতে নিতে নাও পারেন, অস্বীকার করতে পারেন। মানে একটা বিষয় এই যে লিস্টের মধ্যে নাই, বলছে যে কোনো অন্য একটা কোর্টের আমি কি বলতে চাচ্ছি, রেফারেন্স দিতে চাচ্ছি, হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের, বা আমি বিদেশি কোনো কোর্টের একটা রেফারেন্স, অর্থাৎ
নজির, প্রেসিডেন্ট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে সেটার কপি, মানে সেটা সম্পর্কে যদি আদালতের না জানা থাকে, একটা আদালত তো একজন মানুষ, তিনি তো আর সব জানেন না, তো না জানা থাকলে তখন তাকে যদি কপিটা প্রোভাইড করা হয় তাহলে আদালত সেটা দৃষ্টিগোচরে নেবেন। আর কপিটা প্রোভাইড করা না হলে তিনি নিবেন না, কারণ না দেওয়া হলে উনি তো জানতেই পারবেন না, তাহলে দৃষ্টিগোচরে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যিনি দাবি করছেন তাকেই তো সেটা প্রোভাইড করতে হবে, অপর পক্ষ তো আর তার দায় নেই যে তাকে তিনি প্রোভাইড করতে বলবেন। অতএব যার প্রয়োজন তিনি সেটা আদালতে নিয়ে যাবেন। তাহলে আমরা 56তে প্রমাণ করার দরকার নাই, কোনগুলো প্রমাণ করার দরকার নাই সেগুলো লিস্ট পেলাম হচ্ছে 57তে। 58তে স্বীকৃত বিষয় প্রমাণ করার দরকার নেই, তার মানে যেগুলো জুডিশিয়াল নোটিশ সেগুলো প্রমাণ করার দরকার নেই, এবং যেগুলো ফ্যাক্টস অ্যাডমিটেড, যেগুলো স্বীকার করে নিয়েছে অপরপক্ষ, সেটা আর প্রমাণ করার দরকার নেই। আমরা কিন্তু বিগত 55 ধারা পর্যন্ত জেনেছি কোনটা প্রাসঙ্গিক বিষয়, এটা গুরুত্ব, মানে কোনটা বিচার্য বিষয় এবং কোনটা প্রাসঙ্গিক বিষয়, এই বিষয়ে আমরা ডিটেল জেনেছি। এখন আমরা যেটা জানছি যে কোনটা প্রমাণ করতে হবে কোনটা প্রমাণ করতে হবে না, অর্থাৎ আমরা এভিডেন্স বিষয়ে জানছি, প্রাসঙ্গিক বিষয় চলে গেছে, এবার এভিডেন্স বিষয়ে জানছি। তাহলে জুডিশিয়াল নোটিশে যেগুলো নিবেন সবগুলো কি এভিডেন্স, যেগুলো প্রমাণ করার দরকার হয় না। তারপর অপরপক্ষ যে বিষয়টা মেনে নিয়েছে এটা একটা এভিডেন্স, সেটা প্রমাণ করার দরকার হয় না। 59 মৌখিক সাক্ষ্যের মাধ্যমে, আমরা চতুর্থ অধ্যায় শুরু করলাম, 59 এবং 60 দুইটা মাত্র ধারা আছে। মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বিষয় প্রমাণ, দলিলের লিখিত বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে কিন্তু মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্সের গুরুত্ব অনেক বেশি। যিনি যা দেখেছেন তিনি তা এসে বলবেন, যিনি যা শুনেছেন তিনি তা বলবেন। আর যদি কোনো দলিলের বিষয়বস্তু হয় তাহলে দলিলটা সাবমিট করলে হবে। দলিলের মধ্যে লেখা আছে এত টাকা, একটা চেক, ইনি একটা দলিল, এখানে লেখা আছে 5 লক্ষ টাকা, মুখে বলতে হবে কিন্তু আবার ওই চেকটা দিতেও হবে, আদালত নিজে দেখবে অ্যাকচুয়ালি সেখানে 5 লক্ষ টাকা লেখা আছে কিনা। তো সেটাই হচ্ছে দলিলের বিষয়বস্তু, মানে দলিলে যেটা লেখা আছে সেটা দলিল দিয়েই প্রমাণ করতে হবে। তাহলে এগুলো ব্যতীত সকল ক্ষেত্রেই কি ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। আর সাইটে বলা হচ্ছে চতুর্থ অধ্যায় মৌখিক সাক্ষ্য, এটা মৌখিক সাক্ষ্য বিষয় আছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ, রিটেন এন্ড ভাইবা, এই শব্দ, এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারে কোন ধারার বিষয়বস্তু, খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি যা দেখেছে, যা শুনেছে, যা অনুভব করেছে বা যা অভিমতের কারণ পোষণ করে তাকে নিজেই তা বর্ণনা করতে হবে। আমি একটা ঘটনা দেখলাম, আমি তো ভালো বলতে পারবো সেটা। এখন আমি একটা ঘটনা দেখলাম, সেটা একজনকে বললাম, সে আবার আরেকজনকে বললাম, 3-4 হাত বা 3-4 মানুষ যখন পাস করবে তখন সেটার তো যেই দেখা যাচ্ছে যে আহ, মানে গুরুত্ব সেটা ধীরে ধীরে কমে যেতে থাকবে। আমি যতটুকু দেখেছি ততটুকু বর্ণনা করব, আরেকজন বর্ণনা করতে গিয়ে কিছু কিছু মিসিং হয়ে যাবে তথ্য, বা সেটা ডাইভার্ট বা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আদালত বলছে যে দেখেছে, মানে আই উইটনেস, ডিরেক্ট এসে সেই বর্ণনা করুক, অন্যের কথা অর্থাৎ শোনা কথা বলা যাবে না। ব্যতিক্রম তবে এটার আছে যে বিশারদের অভিমত অর্থাৎ এক্সপার্ট ওপিনিয়ন সংক্রান্ত পুস্তক বা রিপোর্ট বা যেটা প্রকাশিত হয় তা পেশ করা যেতে পারে। তার মানে মিস্টার রহিম, তিনি একজন এক্সপার্ট, তিনি একটা রিপোর্ট দিয়েছেন, এখন রিপোর্টটা দিলেই আদালত সেটাকে গ্রহণ করবেন। 32 ধারা সহ আরো যে বিষয়গুলো আছে সেগুলো, এটার ক্ষেত্রে তো সম্ভব না ওরাল এভিডেন্স দেওয়া, কারণ যাকে আদালতে নিয়ে আসা সম্ভব না, আমরা 32 ধারায় 8 প্রকারের ব্যক্তিকে আদালতে নিয়ে আসতে পারি না। তখন কি করা হয়, ওই রিটেন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই। তাহলে জাস্ট দুইটা ক্ষেত্রে মৌখিক ছাড়া রিটেন দিতে হবে। 59 বললো যে যদি দলিল হয় দলিলের লিখিত বস্তু মুখে বলে লাভ নাই, দলিলটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে, এটা একটা জায়গা। এবং আরেকটা জায়গা হচ্ছে যদি এক্সপার্ট ওপিনিয়ন হয়, এবং 32 ধারার বিষয়টা এখানে লিঙ্ক করা আছে। আশা করি ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য 59 এবং 60 বুঝতে পারছেন। এরপরে আমরা 61, এখানে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টের এভিডেন্স 61 থেকে 90। তাহলে ডকুমেন্টের এভিডেন্স এর কত গুরুত্ব, ওরাল এভিডেন্স মাত্র 2টা সেকশন, আর ডকুমেন্টের এভিডেন্স 61 থেকে শুরু করে 90 পর্যন্ত প্রায় 30টা সেকশন আছে। এর মধ্যে আবার অ্যামেন্ডমেন্ট হয়ে আরো কিছু সেকশন অ্যাড হয়েছে। দলিলের বিষয়বস্তু প্রমাণ,
তাহলে দলিলের মধ্যে কি লেখা আছে? চেক যদি একটা ব্যাংকের চেক, এটাকে যদি আমি দলিল বলি, তাহলে এই চেকের এখানে অ্যামাউন্ট কত লেখা আছে? যদি 5 লক্ষ লেখা থাকে, তাহলে মুখে বললে হবে না যে দলিল আমার চেকে 5 লক্ষ আছে। তাহলে মুখে কেউ তো পরিবর্তন করে বলতে পারে যে আমার এখানে 10 লক্ষ টাকা আছে, বা 15 লক্ষ টাকা আছে, 50 লক্ষ টাকা আছে, বা 5 কোটি টাকা আছে। 5 লক্ষকে 5 কোটি মুখে বলতে তো সমস্যা নাই। এখন কেউ যদি যে রাতে কি এটা পরিবর্তন করা সম্ভব, তাহলে আদালত বলবে মুখে বলে হবে না, আপনি চেকটাই দেখান। এই কারণেই বলা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এভিডেন্স, যেটা মূল অরিজিনাল, অথবা মাধ্যমিক গৌণ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। এখন আমার চেকটা এই মুহূর্তে নাই ইওর অনার, আমি ফটোকপিটা দিলাম, চেকটা আমি আরেকদিন সাবমিট করব। তখন ফটোকপি যদি দেখে, আদালত যদি মনে করে যে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, নিতে পারে। তাহলে যদি ফটোকপি বলি, সেটা কি হয়ে যাবে? মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স, মানে একটারই কপি। কিন্তু অরিজিনাল হলে সেটা প্রাথমিক বা মূল হবে। তাহলে অরিজিনাল যে চেক সেটা প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স, প্রাইমারি মানে যেটা অরিজিনাল, বা বাংলায় মূল। আর যেটা এটার যদি ফটোকপি করা হয়, ফটোকপির ইংলিশ আরেকটা আছে জেরক্স কপি। ফটোকপি বা জেরক্স কপি যদি করা হয়, এটাকে বলা হবে সেকেন্ডারি এভিডেন্স। তার মানে এটা কিন্তু মূল হচ্ছে না, এটা হয়ে গেল গৌণ, এটা হয়ে গেল গৌণ সাক্ষী। তাহলে এখান থেকে একটা ধারণা পেলেন, যেটা অরিজিনাল সেটাকে বলা হবে প্রাইমারি বা মূল বা আসল, খাঁটি, যেটাই বলি না কেন। আর যেটা ফটোকপি বা অন্যান্য কপি, আরো ডিটেল আমরা যাবো, আপাতত জেনে রাখেন ফটোকপি এক কথায়, আর সেটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ। তাহলে জাস্ট বেসিক পার্থক্যটুকু বোঝা গেল যে যেটা আছে সেটাই যদি দেওয়া হয়, তাহলে সেটা সবচেয়ে গুরুত্ব বহন করে। তাহলে মাধ্যমিক বা আহ, প্রাথমিক দুইটা সাক্ষ্যর মাধ্যমে কিন্তু প্রমাণ করা যেতে পারে, এটা বলা হচ্ছে 61 ধারায়। 62 ধারায় বলা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যটা কি? সংশ্লিষ্ট আসল বা মূল দলিলটি দাখিল করাই প্রাথমিক সাক্ষ্য, যেটা অলরেডি আমি বললাম। ব্যাখ্যা হচ্ছে প্রত্যেক দলিলের প্রত্যেক খণ্ডই মুড়ি বা প্রতিলিপি, কাউন্টার পার্টস, এটা প্রাথমিক সাক্ষ্য। একই প্রণালীতে প্রস্তুতকৃত দলিল সমূহ, যেমন মুদ্রণ, লিথোগ্রাফিকৃত ফটোগ্রাফি, যেমন আমি যদি, যেমন ভিজিটিং কার্ড তৈরি করা হয় 1000 পিস, 2000 পিস, 5000 পিস ভিজিটিং কার্ড তৈরি করা হয়। অনেক সময় লিফলেট তৈরি করা হয় একসাথে 10,000 পিস। কোনো ভোটের পোস্টার তৈরি করা হচ্ছে একসাথে 20,000 পিস। তো 20,000 পিস কোনটা আসল কোনটা নকল? যেমন ভিজিটিং কার্ড সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, 1000 পিস একসাথে নিয়ে আসলো, তাহলে প্রতিটাই তো অরিজিনাল, কিন্তু একসাথে অনেকগুলো হচ্ছে, তাই এটা প্রতিটাই হবে অরিজিনাল। তাই বলা হচ্ছে একই প্রণালীতে তৈরিকৃত। তার মানে 1000টা ভিজিটিং কার্ড কিন্তু একসাথে একই প্রেসে তৈরি হয়েছে। বা যদি আমি বলি যে কোনো পোস্টার, সেটা কিন্তু একই জায়গায় একই পদ্ধতিতে প্রতি পিসি তৈরি করা হয়েছে। একটা একভাবে তৈরি হলো, আরেকটা আরেকভাবে তৈরি হলো, তা না। এখন একটা কালার আমার ভিজিটিং কার্ড আছে, সেটাকে যদি আমি ফটোকপি করি ভিজিটিং কার্ডকে, তো ফটোকপি করে গেলে সেটা তার অরিজিনাল থাকলো না, ফটোকপি হয়ে গেল। তার মানে সেটা অরিজিনাল থেকে কি হয়ে গেল? ডুপ্লিকেট বা ফটোকপি হয়ে গেল, সেটা মাধ্যমিক হয়ে গেল, প্রাইমারি থেকে মাধ্যমিক হয়ে গেল। জাস্ট এই সেন্সটুকু যদি আমরা এই মুহূর্তে যেটা বলছি, এটা যদি মাথায় আমাদের ঢুকে প্রবেশ করে, তাহলে দু একটা ক্ষেত্র ছাড়া সব জায়গাতে আমাদের কনফিউশন তৈরি হবে না যে কোনটা প্রাইমারি কোনটা মাধ্যমিক। প্রাইমারি যেটা প্রথমে যেটা আসছে মানে অরিজিনাল, আর সেকেন্ডারি যেটা সেটা পরে আসে। আমরা স্কুল কলেজের ক্ষেত্রেও চিন্তা করলে প্রথমে প্রাইমারিতে পড়তে হয়, মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হয়, তারপরে সেকেন্ডারিতে পড়তে হয়, মানে উচ্চ বিদ্যালয়ে পড়তে হয়, হাই স্কুলে পড়তে হয়। তাহলে সেকেন্ডারি আসে পরে, প্রাইমারি আগে আসে। একটা এভিডেন্সের ক্ষেত্রে যদি অরিজিনালটার জন্ম না হয়, তাহলে ডুপ্লিকেটটার কি জন্ম হতে পারে? হতে পারে না। আগে অরিজিনালটা হবে, অরিজিনাল থেকে কপি করে ডুপ্লিকেট হবে। তার মানে আগে প্রাইমারি তারপরে সেকেন্ডারি। যদি অরিজিনালের অস্তিত্ব না থাকে, তাহলে সেকেন্ডারির মানে অস্তিত্ব আসা কখনোই কি সম্ভব না। তাহলে নির্ভরশীল কোনটা? যদি এই ধরনের প্রশ্ন আসে যে
কোনটি নির্ভরশীল সাক্ষ্য, তাহলে হবে সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্সের উপরে সেকেন্ডারি এভিডেন্স নির্ভরশীল, কারণ প্রাইমারি এভিডেন্স যদি না থাকে, অস্তিত্ব না থাকে, সেকেন্ডারি এভিডেন্সের কোনো অস্তিত্ব তৈরি হবে না। একটা যদি মানুষ না থাকে, সেই মানুষের কি ছবি তোলা সম্ভব? কারণ যে মানুষের জন্মই হয়নি সেই মানুষের তো ছবি তোলা সম্ভব না। এখন আমি কল্পনা করছি যে মিস্টার এ নামে একজন ব্যক্তি, সে এখনো বিয়েই করেনি, বা সে একজন শিশু, এ একজন কি শিশু, তার বয়স হচ্ছে 5 বছর। সে বড় হবে, বড় হওয়ার পরে বিয়ে করবে, তারপরে তার একটা সন্তান হবে, তার সন্তানের নাম দেব বি। তাহলে এর সন্তানের নাম দিব বি। এখন যদি আমি বলি যে এই বিয়ের বাবার বয়স 5 বছর, তাহলে বিয়ের আমাকে একটা ছবি তুলে দেখান, সেটা কি সম্ভব? কারণ বিয়ের তো এখনো অস্তিত্বই হয়নি, তৈরি হয়নি। আর নবদম্পতি তারা চিন্তা করছে একটা বেবি নিবে, কিন্তু তারা সেই প্রসেসে এখনো যায়নি। তার মানে যাদের তাদের খালি কল্পনায় আছে যে আমরা একটা বেবি প্ল্যান করতে যাচ্ছি। সেক্ষেত্রে যদি বলা হয় এটার একটা ফটোগ্রাফি দেন, কারণ অরিজিনাল বেবি না আসলে তার ফটোগ্রাফি কিভাবে আসবে, ছবি কিভাবে আসবে? আশা করি বোঝাতে পেরেছি এই সেন্স থেকে। এখানে সময় দিচ্ছে এই কারণে, কারণ এই সেন্সটুকু, এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার হন আপনাদের, তাহলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। যেটা আগে আসবে, যেটা আসল, সেটা আগে আসে, এতটুকু ভাবলে প্রাইমারি বুঝতে সমস্যা হবে না। প্রাইমারির আরো কয়েকটা নাম, যেটা অরিজিনাল, আসল, মূল, মূলের সাথে আসল কথাটাও লিখে নেন। কোনো কোনো ভাইয়ের আবার এই যে বাংলা বিভিন্ন শব্দ আছে, এটার জন্য কিন্তু সমস্যা হয়, শব্দ বুঝতে পারে না, ইংলিশ দিয়ে প্রশ্ন করলে বুঝতে পারে না, তাই শব্দগুলো বুঝতে হবে। 62-র নিচের দিকে পড়ছি যে সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলোর অর্থাৎ পরস্পর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে। তাহলে আমার আহ, যতগুলো ভিজিটিং কার্ড আছে, একটা আর একটার জন্য প্রাথমিক সাক্ষ্য হবে, কারণ প্রতিটাই অরিজিনাল। তাহলে প্রতিটাই কি একটা আরেকটার জন্য প্রাথমিক সাক্ষ্য হবে। কিন্তু এগুলো মূল দলিলের অর্থাৎ নকল বা কপি যদি হয়, তাহলে প্রাথমিক সাক্ষ্য হবে না। আমার ভিজিটিং কার্ড 1000টা অরিজিনাল, কিন্তু আমি যদি 2-3টা কি করি, স্ক্যান করে আবার কালার প্রিন্টার থেকে যদি বের করি, তাহলে আমি একসাথে 1000টা বের হলো একটা প্রেসে, সেটা অরিজিনাল। কিন্তু যদি ফটোকপি করি বা আমি কালার প্রিন্টারে মোটা করে যদি কার্ডটা তৈরি করি, দেখে বোঝা যাবে যে হ্যাঁ, এটা স্ক্যান করে পরে আবার প্রিন্টার থেকে বের করা হয়েছে লোকালি। তাহলে বোঝা যাবে যে এটা অরিজিনাল না, অরিজিনাল থেকে তৈরি করা হয়েছে। অনেকে কি করে, নিজের ভোটার আইডিটা যেটা মূল, সেটা বাসায় রেখে দিত। আগে যেটা কি থাকতো, যে লেমিনেটিং করা যে ভোটার আইডি বা ন্যাশনাল আইডি, এনআইডি, সেটা অনেকেই স্ক্যান করে একটা আরেকটা কপি করে নেয়, পকেটে করে নিয়ে বেড়ানোর জন্য, যেন হারিয়ে গেলে তার অরিজিনাল কপিটা তো বাসায় আছে, কিন্তু ব্যবহারের জন্য অনেক সময় পকেটে রাখে। তাহলে অরিজিনাল তো অরিজিনালটাই, আর স্ক্যান করে আরেকটা যখন পড়লো, সেটা আর অরিজিনাল থাকলো না, সেটা প্রাইমারি থাকলো না, সেটা ডুপ্লিকেট বা সেকেন্ডারি হয়ে গেল। আশা করি 62 ধারাটা ক্লিয়ার করতে পেরেছি। 63, মাধ্যমিক সাক্ষ্য, সরকারি দলিলের জাবেদা নকল। এটা কিন্তু আপনারা লিখে নেন। মাধ্যমিক সাক্ষ্যের নিচে যে 76 ধারায় বর্ণিত উপায়ে প্রদত্ত সিলমোহরকৃত সত্যায়িত, প্রত্যায়িত বা জাবেদা বা সার্টিফিকেট কপি, তো জাবেদা নকল বা সার্টিফাইড কপির বেশ কয়েকটা নাম: সত্যায়িত, প্রত্যায়িত, জাবেদা বা সার্টিফাইড কপি। এটার উপরে 76 ধারায় কি বলা আছে, প্রয়োজনে একটু আপনারা নোট নিয়ে নিতে পারেন। আমি পরে লিখেছি যে সরকারি দলিলের জাবেদা নকল। তাহলে 76 ধারায় সরকারি দলিলের জাবেদা নকল সম্পর্কে বলা আছে, তাই জাস্ট এটা এখানে যুক্ত করে দিলে বুঝতে সুবিধা হবে। 76-এর পরে জাস্ট এটা লিখে নেন। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগৃহীত নকল। যান্ত্রিক উপায়ে মানে আমি আমার মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে পারি, বা কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারি, কোনো মোবাইল ফোনের ক্যামেরা হোক বা অন্য যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি, অর্থাৎ আমি ডিজিটাল করতে পারি। এটা আবার প্রিন্টার দিয়ে যখন আমি প্রিন্ট করে ফেলবো, তখন আবার হার্ড কপি পেয়ে গেলাম। তাহলে ডিজিটাল কপি করছি অ্যানালগ থেকে, আবার সেটা প্রিন্ট করলে অ্যানালগ হার্ড কপি পেয়ে যাচ্ছে, সবগুলোই কি হয়ে যাবে, মাধ্যমিক সাক্ষী হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ডারি এভিডেন্স হয়ে যাবে। কোনো মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া। এখন এখানে আমার একটা, মনে করেন যে এই মুহূর্তে 63 ধারা আমি পড়াচ্ছি, এই 63 ধারা থেকে আপনি একটা খাতায় লিখে নিচ্ছেন, মানে সেম জিনিস আমি বললাম, এটা কি করেন আপনি দেখে দেখে লিখেন তো কাউকে। কিংবা আমরা যদি, এটার আরেকটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে,
যে আমাদের ছোটবেলা হ্যান্ড রাইটিং লিখতে হতো প্রাইমারি হাই স্কুলে, যে বাংলা হাতের লেখা এবং ইংরেজি হাতের লেখা। এখন আমরা বাংলা কি লিখবো, একটা কবিতা দেওয়া হয় বা একটা প্রবন্ধ দেখে দেখে আমরা লিখি, বা আমরা প্রতিটা দেখা যাচ্ছে যে আমরা একটা কবিতা লিখলাম বা একটা গল্প লিখলাম, তো এটা অনেক সময় দেখে দেখে লিখি। তাহলে একই জিনিস দেখে দেখে লিখছি, সেটা ফটোকপি হচ্ছে না বা ছবি তোলা বা স্ক্যান কপি হচ্ছে না, কিন্তু সেটা কি হচ্ছে, মিলিয়ে নেওয়া। মানে আমি দেখে দেখে লিখছি, এটা হচ্ছে মিলিয়ে নেওয়া। পরীক্ষার হলে কেউ যদি নকল করে, লিখিত পরীক্ষার হলে নকল করছে, তার মানে নকল জিনিসটা দেখে দেখে লিখছে। তো এই নকল, সেটা কিন্তু মূল। আর যেটা পরীক্ষার খাতায় সে দেখে দেখে লিখছে, সেটা কিন্তু মাধ্যমিক সাক্ষী হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ যেটা দেখে লিখছি সেটা মূল, আর যেটা লিখছি সেটা মিলিয়ে নিচ্ছি, তাই এটা মাধ্যমিক সাক্ষী হয়ে যাবে। আবার আমি যদি মাধ্যমিক সাক্ষী থেকে আবার আরেকটা মিলিয়ে লিখি, তাহলে পরেরটা অবশ্যই মাধ্যমিক সাক্ষী হবে। অর্থাৎ মাধ্যমিক সাক্ষী থেকেও মিলিয়ে নেওয়া যায় সাক্ষ্য থেকে, আবার আপনার আহ, প্রাথমিক সাক্ষ্য থেকেও মিলিয়ে লেখা যায়। মানে মিলিয়ে লিখলে যেটা তৈরি হবে পরে, সেটাই মাধ্যমিক হয়ে যাবে, সেটাই বোঝানো হচ্ছে। কোন দলিলের প্রতিলিপি অর্থাৎ কাউন্টার পার্ট, যে পক্ষ তা অর্থাৎ উক্ত কপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে এবং নিজ সম্পাদিত প্রতিলিপি নিজের পক্ষে ব্যবহার করার সুযোগ নেই, কেননা তার জাল হবার সম্ভাবনা থাকে। এখন আমি নিজে সই করছি, করে সেটা আমার কাছে সংরক্ষণ করছি, করে বলছি যে এটা আমার কি কপি, এবং সেটা আমার পক্ষে ব্যবহার করার চেষ্টা করছি, তা তো হয় না। একটা চেক আমি মামলা করছি, এই চেকে সই থাকতে হবে কার, আসামির। এখন এই চেকে যদি আমি নিজেই স্বাক্ষর করি, তাহলে কি সেটা দিয়ে অন্যের বিরুদ্ধে মামলা করা যায়? করা যাবে না। এটা যদি আমার চেক হয়, এটা মামলা করতে পারবো না আমি, আমার বিরুদ্ধে, আমার চেক আমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, কিন্তু আমার চেক আমি অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমার ব্যাংকের চেক অন্যের হাতে যদি যায়, সে আমার নামে মামলা করতে পারবে। অন্যের চেক আমার হাতে আসলে আমি তার নামে মামলা করতে পারবো, কিন্তু আমার চেক আমি সাইন করেছি, করে অন্যের নামে মামলা করছে, তো চেকের মালিক যে আমি, সেটা তো আদালত বুঝবে। যেহেতু আদালত বুঝবেন, তখন এই মামলার চলবে না। তো এটাই বলা হচ্ছে যে কাউন্টার পার্টের ক্ষেত্রেও কিন্তু এরকম। কাউন্টার পার্ট বলতে হুবহু দুইটা জিনিস, যেমন একটা এফিডেভিট করা হচ্ছে, দুই কপি একসাথে করা হোক, একটা এই পক্ষ নেবে, আরেকটা আরেক পক্ষ নেবে। যে ব্যক্তি কোনো দলিল দেখেছে, সেই ব্যক্তির বিষয়বস্তু সম্পর্কে তার মৌখিক সাক্ষী। একজন দলিল দেখেছে, দলিলটা কি করা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, দলিলের ভিতরে কি কি বলা আছে, এখন বাধ্য হয়ে তাকে মৌখিক সাক্ষীর মাধ্যমে দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এখন সে মুখে যেটা বলবে, আদালত সেটা আবার ডিপোজিশনে লিখবেন, জুডিশিয়াল রেকর্ডে থাকবে, তখন সেটাই হয়ে যাবে কি মাধ্যমিক সাক্ষী দলিল বিষয়ে। এখানে একটু কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে এই পয়েন্টে এসে। 64, প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ। 65 ধারায় বর্ণিত 7টি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে দলিল অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, যেটা এর আগে বলছিলাম। চেক চেক অরিজিনালটা দিয়ে প্রমাণ করতে হবে, ডুপ্লিকেট বা মাধ্যমিক বা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে দলিলটি যাদের দখলে বা কর্তাধীনে থাকলে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে। যার বিরুদ্ধে মামলা প্রমাণ করতে হবে তার দখলে থাকলে, অর্থাৎ আমি বাদী হয়ে মামলা করলাম, কিন্তু এটা বিবাদীর কাছে আছে, বিবাদীর কাছে যদি থাকে, সেটা তো আমি দিতে পারছি না মূল দলিল। যেমন বিশেষ করে দলিল বাতিলের মামলায় বিবাদীর কাছে দলিলটা থাকে, সেটা বাদী কি করে, বাতিলের মামলা করে। উদাহরণ দিলে, এর বাদী হয়ে মামলা করলো বিয়ের বিরুদ্ধে, একটা দলিল বাতিলের মামলা, দলিলটা নিশ্চয় বিয়ের কাছে আছে, এর কাছে থাকলে তো সেটা ছিঁড়ে ফেললেই হয়ে গেল, সেটা বাতিল করার দরকার নেই, কিংবা সেটা কোথাও ব্যবহার না করলেই হলো, কিন্তু দলিলটা আছে বিয়ের কাছে, বি সেটা ব্যবহার করে এর ক্ষতি করতে পারে, বা এর পরিবারের বা এর বংশের কারো ক্ষতি করতে পারে পরবর্তীতে। সেই ক্ষেত্রে এই দলিলটা বাতিল করার জন্য এ দলিল বাতিলের যদি মামলা করে, নিশ্চয়ই এই মূল দলিলটা এর কাছ থেকে সে নিতে পারবে না আদালতে ফিরিস্তি যোগে দাখিল করার জন্য, তাহলে সে এটার এক সার্টিফাইড কপি দাখিল করতে হবে, এটাই সাধারণ নিয়ম। আদালতের এখতিয়ারের বাইরে কোনো ব্যক্তির নিকট থাকলে পেশ করতে আইনত বাধ্য, কিন্তু 66 ধারায় সমন দেওয়ার পরও তা পেশ না করলে আইনত বাধ্য, কিন্তু সমন দেওয়া হলো, যার কাছে দলিল আছে তিনি সমন পাওয়ার পর দলিল পেশ করছেন না, সেই ক্ষেত্রে সেই দলিলের বিকল্প কোনো কিছু থাকলে সেটা পেশ করা যাবে। এক্ষেত্রে সার্টিফাইড কপি অব দি
অফ দ্য ডিড এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে সে ব্যক্তি বা তার প্রতিনিধি কর্তৃক মূল দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করেছে মর্ম অনুমান করা হলে। এখন আমি বি এর বিরুদ্ধে এই দলিলটা প্রমাণ করতে চাচ্ছি। এখন দলিলের যেটা প্রমাণ করতে চাচ্ছি, যেটা আর্জিতে দাবি করছি, বিবাদী সেটা মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে আমার দলিলে এটা আছে, আমি মেনে নিচ্ছি। তাহলে আর দলিলের যে বিষয়টা অপরপক্ষ মেনেই নিচ্ছে সেটা প্রমাণের তো দরকার নাই, দলিল সাবমিট করারও দরকার নাই। এরপরে গ, মূল দলিলটি বিনষ্ট হলে বা হারিয়ে গেলে, যেটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেটার কিভাবে দিবে? মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য প্রদানে ইচ্ছুক ব্যক্তি নিজের ত্রুটি বা অবহেলা ব্যতীত অন্য কারণে যৌক্তিক সময়ের মধ্যে তা পেশ করতে না পারে, সেক্ষেত্রেও। ঘ হচ্ছে মূল দলিলটি সহজে স্থানান্তর করা যায় না, যেমন সীমানা চিহ্ন, আমরা যেটাকে কিলোমিটার পোস্ট বলি, 1 কিলোমিটার পর পর লেখা থাকে ঢাকা 300 কিলোমিটার, ঢাকা 299 কিলোমিটার, ঢাকা 298 কিলোমিটার। অর্থাৎ প্রতি কিলোমিটার পর পর একটা কিলোমিটার পোস্ট থাকে, মানে এটাকে বলা হয় সীমানা চিহ্ন। আর প্রাচীরপত্র, স্মৃতিফলক, স্মৃতিফলক যেমন কোনো কবরস্থানের লেখা থাকে বাধাই করে যে ইনার নাম এমক, ইনি মৃত্যুবরণ করেছেন এত তারিখে, জন্ম এত তারিখে, মৃত্যু এত তারিখে, এইভাবে কিছু তথ্য থাকে। তো সেগুলো তো আর সেখান থেকে খুলে নিয়ে এসে আদালতে সাবমিট করার দরকার নেই। বা স্মৃতিফলক যদি অনেক বড় হয় সেক্ষেত্রে তো সম্ভব না। তাহলে সেটার উপায় কি? সেটা ছবি তুলে নিয়ে এসে আদালতে দিতে হবে। আর ছবি তুললে তো সেটার কি হচ্ছে না, প্রাথমিক হচ্ছে না, হয়ে গেল সেটা মাধ্যমিক। তাই তখন এই মূল দলিলটা না দিয়ে তার মাধ্যমিক সাক্ষী হিসেবে দেওয়া যাবে। তো যেটা নিয়ে আসা যাচ্ছে না সেটা ছবি তুলে নিয়ে এসে দেখাতে হবে। আমার বাড়ি ভাঙচুর করেছে, এখন ভাঙ্গা বাড়ি পুরোটা নিয়ে এসে আদালতে কি আমি সাবমিট করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে বাড়ির ভাঙ্গা অংশের ছবি তুলে নিয়ে এসে দিতে হবে। তো ছবিটা হয়ে গেল সেকেন্ডারি এভিডেন্স, কিন্তু তখন আদালত নিবে কত ধারায়? 65 ধারা অনুসারে। মূল দলিলটি 74 ধারায় বর্ণিত কোনো সরকারি দলিল হলে, 74 ধারায় সরকারি দলিলের সম্পর্কে বলা আছে, 75 ধারায় বেসরকারি দলিল সম্পর্কে বলা আছে। তো 74 ধারায় যদি কোনো সরকারি দলিল হয়, আমার ব্যক্তিগত মামলায় সরকারি দলিল চাইলে কি সরকার দিবে আমাকে আমার মামলা প্রমাণ করার জন্য? দিবে না। কিন্তু সেটার যদি আমি একটা কপি চাই, নিশ্চয়ই কপি দিবে, সার্টিফাইড কপি দিবে। মূল দলিলে জাবেদা নকল সাক্ষ্যরূপে ব্যবহারের বিধান থাকলে, যেখানে জাবেদা নকল বা সার্টিফাইড কপি ব্যবহারের বিধানই আছে সেখানে মূলটা নেওয়ার তো দরকার নেই। আমরা যখন মিসকেস করি, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিলেন না, নামঞ্জুর হলো, তখন আমরা যদি বলি ঠিক আছে আমাকে নথিটা দেন, আমি সেটা মিসকেস করব দায়রা জজের কাছে, তাহলে কি আমাকে নথিটা দিয়ে দিবে? মূলটা দিবে না। তাহলে সার্টিফাইড কপি দিবে, কারণ নথিটা নিয়ে সেটা যদি আমি হারিয়ে ফেলি, পুড়িয়ে ফেলি, তাহলে তো মামলাই হারিয়ে গেল। সেই কারণে বহু সংখ্যক দলিলের মাধ্যমিক মানে যেখানে বহু সংখ্যক দলিলের বিবরণ আছে সেক্ষেত্রে অনেক দলিলের বিবরণ তো একটা জায়গায় যদি থাকে, একটা বড় ভলিউম, এরকম মোটা ভলিউম, তো মোটা ভলিউম পুরোটা নিয়ে আসার দরকার নাই। আমার সংশ্লিষ্ট অংশ যদি আমি ফটোকপি করে নিয়ে আসি, আর সেই অংশের সার্টিফাইড কপি করে নিয়ে আসি বা ছবি তুলে নিয়ে আসি, তাহলেও চলতে পারে। এরপরে চলে যায় ধারা 65A, ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধান, স্পেশাল প্রভিশনস অ্যাজ টু এভিডেন্স রিলেটিং টু ডিজিটাল রেকর্ড। ধারা 65B এর বিধান অনুসারে অনুসারে প্রমাণ করতে হবে। 65A তে ডিজিটাল যে রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, সেটার বিধানটা 65B তে যেটা বলা আছে, অর্থাৎ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা, সেটা আদালত কতটা অ্যাডমিট করতে পারে কি পারে না সেটা 65B অনুসারে হবে। এটা নতুন, এই 65A 65B নতুন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে 22 সালের এই ধারাগুলো আসছে। এটা অনেকের ইংরেজিতে দেখবেন, কিন্তু এটা আমি সহজ করে আপনাদের জন্য বাংলা করার চেষ্টা করেছি। এই ধারা শর্ত পূরণ করলে ডিজিটাল রেকর্ড সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। শর্তসমূহ হচ্ছে, একটি কম্পিউটার আউটপুট নিম্নরূপ হবে:
কোনো ব্যক্তির আইনগত নিয়ন্ত্রণে থাকাকালীন তার প্রাত্যহিক কাজের মাধ্যমে তৈরিকৃত ডিজিটাল রেকর্ড। একজন কর্মকর্তা বা কর্মচারী অফিসে যাচ্ছেন, কম্পিউটারে কাজ করছেন। যেমন আমরা কোর্টে, এখনো অনেক কোর্টে স্টেনোগ্রাফার কিন্তু কম্পিউটারে কাজ করছেন। তো স্টেনোগ্রাফার 10টা থেকে 5টা পর্যন্ত কম্পিউটারে যে টাইপ করে যে কাজটা করছে, কাজ করার পরে একটা মাইক্রোসফট ওয়ার্ডও যদি উনি লিখেন, তাহলে সেই একটা ডেটা তৈরি হবে, একটা ফাইল তৈরি হবে। তো এইটা কিন্তু এই ধারা মতে কিন্তু একটা ডিজিটাল রেকর্ড হবে, কারণ তিনি ডেইলি যে ওয়ার্ক, তার মাধ্যমে এটা তৈরি হচ্ছে। উক্ত সময়ে তার সাধারণ কাজের মাধ্যমে তৈরিকৃত ডিজিটাল রেকর্ড উক্ত সময়ে উক্ত কম্পিউটার সচল ছিল না অকেজো ছিল তা বিবেচ্য বিষয় না। এখন কম্পিউটার সচল ছিল না অকেজো ছিল, কেউ যদি বলে যে এই ডিজিটাল রেকর্ড আমি তো তৈরি করিনি কারণ ওই সময় কম্পিউটার অচল ছিল, এটা বলার সুযোগ নাই। কি কারণে? সেটা যদি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসা হয়েছে, এটা প্রমাণ করা না যায়, ধরে নিতে হবে এটা সচল ছিল এবং ওই কম্পিউটারেই তৈরি করা হয়েছে। যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করা না হয় বা কোনোভাবে ট্রান্সফার করা না হয় কম্পিউটারে, তাহলে বুঝতে হবে ওই কম্পিউটারেই সেটা তৈরি করা হয়েছে। উক্ত সময় তৈরিকৃত ডিজিটাল রেকর্ডের তথ্য পুনরুৎপাদন না অন্যত্র হতে প্রাপ্ত তা বিবেচ্য বিষয় নাই। অর্থাৎ সেখানেই পুনরায় সেটা তৈরি করা হয়েছে না অন্য জায়গা থেকে প্রাপ্ত। পুনরুৎপাদন বলতে কপি বোঝানো হচ্ছে, কপি পেস্ট, কপি পেস্ট। অর্থাৎ একটা ফাইল আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে অন্য ফোল্ডারে নিয়ে এসে পেস্ট করলাম বা ওখানে পেস্ট করলাম, তাহলে একটা জিনিস ডাবল হয়ে গেল। আবার যদি সেগুলোকে কপি করি তাহলে মাল্টিপল কপিস হতে পারে, এটাকে পুনরুত্থাপন বলা হচ্ছে, অর্থাৎ কপি পেস্ট করানোর কথা এখানে বলা হচ্ছে। তিনে বলা হচ্ছে কোনো কার্যের জন্য ডিজিটাল রেকর্ড তৈরি বা সংরক্ষণ করতে ব্যবহৃত কম্পিউটার একাধিক কম্পিউটারের সমন্বয় হতে পারে, অথবা ভিন্ন বিভিন্ন সময়ে আলাদা আলাদা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন সময়ে আলাদা আলাদা কম্পিউটারের সমন্বয় হতে পারে, অথবা অন্য কোনো ভাবে হতে পারে। অর্থাৎ একটা কম্পিউটার দিয়ে করলো এটা, না 5টা কম্পিউটার মিলে করলো, সেটা ম্যাটার না। একই উদ্দেশ্যে একাধিক কম্পিউটার ব্যবহৃত হলে একক কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে মর্মে বিবেচিত হবে। অর্থাৎ একটা কম্পিউটার ইউনিট হোক আর অনেকগুলো কম্পিউটার ইউনিট বলে দেখাচ্ছে যে কম্বাইন অবস্থায় করেছে, এটা কোনো ম্যাটার না। অর্থাৎ ডিজিটাল রেকর্ড হলেই হবে এবং এই কম্পিউটার বা এই সকল কম্পিউটার দিয়ে করেছে এটা প্রমাণ করা গেলেই হবে। 4 বলা হচ্ছে আদালতের কার্যধারার সাক্ষ্য হিসাবে গণ্য করতে একটি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, যাতে থাকবে, তার মানে একটা ডিজিটাল রেকর্ড, সেটা একটা সার্টিফিকেট, ডিজিটাল রেকর্ড সেটা সার্টিফিকেট দেবে এটা অরিজিনাল না এটা ফেব্রিকেটেড। অর্থাৎ ডিজিটাল রেকর্ড তো কি করা যায়, টেম্পার করা যায়, এটাকে এডিট করে ভিন্ন কিছু করা যায়, বা এটা সিজিআই এর মাধ্যমে তৈরি করা যায়, বাস্তবে কোনো কিছু নাও হতে পারে। তো অরিজিনাল না হয়ে এটা এমন ভাবে টেম্পার্ড করা হলো, এডিট করা হলো, এক কথা এডিট শব্দটা আমরা বুঝি যে এডিট করা হলো, সেটা অরিজিনাল না হয়ে ডুপ্লিকেট হয়ে গেল, মানে সেটা সত্য না থেকে মিথ্যা হয়ে গেল। তো এডিট করা হলেও কিন্তু যারা এই যে সার্টিফিকেট প্রদান করবে ডিজিটাল রেকর্ড সম্পর্কে, তারা কিন্তু যারা ফরেনসিক সাইবার সেলে থাকছেন, ফরেনসিক সাইবার সেল, সাইবার সেল বলতে কম্পিউটারের এক্সপার্ট যারা, তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন যে হ্যাঁ এই ভিডিওটা বা এই পিকচারটা অরিজিনাল না এটা টেম্পার করা বা এটা এডিট করা কিনা। তাহলে ডিজিটাল রেকর্ডটিতে কি আছে তা চিহ্নিতকরণ ও কিভাবে তৈরি করা হয়েছে তার বর্ণনা, অর্থাৎ এটা অরিজিনাল তৈরি করা হয়েছে না সেটা এডিট করা হয়েছে। একটা ঘটনা ঘটলো, একটা সিসিটিভি ফুটেজে সেটা ক্যাপচার হয়েছে, তো সিসিটিভি ফুটেজে এটা ক্যাপচার হওয়ার পর সেটা যদি কোনো ভাবে এডিট করা হয় সেটার কিন্তু গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। কিন্তু যেভাবে আছে অ্যাজ ইট ইজ, আর র ফাইলটা যদি আদালতে কি করা হয়, সাবমিট করা হয়, র ফাইল বলতে এডিট না করা ফাইল, অরিজিনাল ফাইল, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে, কারণ সার্টিফিকেট দিবে যে হ্যাঁ, এটা র ফাইল, এটা কোনো এডিট করা হয়নি, অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই আছে। কোন যন্ত্র ডিভাইস দিয়ে তৈরিকৃত তার বর্ণনা, এটা কোনো ক্যামেরা দিয়ে তৈরি করা, এটা কি কোনো ডিজিটাল ক্যামেরা না অ্যানালগ ক্যামেরা? এখানে অ্যানালগ ক্যামেরা দিয়ে যদি তৈরি করা হয় পরে আবার স্ক্যান করে সেটা ডিজিটাল করা যেতে পারে, সেই কারণে অ্যানালগ ক্যামেরার কথা বলছি। ক্যামেরাটা কি মোবাইল ফোনের ক্যামেরা না কোনো ডিএসএলআর ক্যামেরা না ড্রোনের কোনো ক্যামেরা, মানে যেই প্রকারেরই হোক না কেন সেটারও বর্ণনা থাকবে। এটা কম্পিউটার দিয়ে তৈরি না কোনো স্মার্টফোন দিয়ে তৈরি না অন্য কোনো কিছু দিয়ে তৈরি,
সেটা বর্ণনা থাকবে। উপধারা 2 এ বর্ণিত শর্ত পূরণে কোনো বর্ণনা এবং সার্টিফিকেট ইস্যুকারীর স্বাক্ষরও থাকতে হবে। তাহলে যিনি সার্টিফিকেট ইস্যু করছেন তার স্বাক্ষর থাকবে, কারণ এটা অথেন্টিক না মানে অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু বা টেম্পার্ড করা কিনা সেটা যেহেতু তিনি বলছেন, অতএব অথরিটির অবশ্যই কি থাকবে, স্বাক্ষর থাকবে। উপধারা 5-এ বলা হচ্ছে এই ধারার উদ্দেশ্য সাধনকল্পে, মানে এই ধারাটা কেন তৈরি করা হলো, তথ্য সঠিক উপায়ে সরাসরি বা কোনো মাধ্যমে কম্পিউটারে সরবরাহ করা হয়েছে। তাহলে এখানে কম্পিউটারে সরাসরি ঢুকানো হয়েছে না কোনো মাধ্যমে সরবরাহ করা হয়েছে, যেমন সেটা কোনো অ্যাপের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে কিনা, শেয়ার ইট হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, টেলিগ্রাম হতে পারে, ইমেল হতে পারে, বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হতে পারে, সেগুলো কিন্তু উল্লেখ থাকবে। উক্ত সময়ে তৈরিকৃত বা সংরক্ষিত কিনা, কোনো কম্পিউটার আউটপুট কোনো কম্পিউটার দ্বারা তৈরি নয়তো অন্য কোনো যন্ত্র বা ডিভাইস দিয়ে তৈরি কিনা। তাহলে কোনো কম্পিউটার আউটপুট বলতে আমি একটা আউটপুট ডিভাইসের মাধ্যমে কোনো কিছু পেলাম, আউটপুটের মধ্যে একটা আছে, যেমন এটা একটা প্রিন্টেড কপি, তার মানে এটা পিডিএফ থেকে এটাকে টাইপ করেছি, পিডিএফ করেছি, তারপর প্রিন্ট করেছি, তারপরে এটা আমি হার্ড কপি পেয়েছি, তার মানে এটা কম্পিউটার আউটপুট হিসাবে এটাকে গণ্য করা হচ্ছে। আমরা ফটো প্রিন্ট করি, সেটা কম্পিউটার আউটপুট হিসাবে দেখছি। তো সেটা কিভাবে পাওয়া গেছে, কোন ডিভাইস দিয়ে পাওয়া গেছে সেটা দেখতে হবে। এখন আমি আমার মোবাইল ফোনে কোনো কিছু টাইপ করলাম, পরে সেটা স্ক্রিনশট নিলাম, সেটা কম্পিউটারে সেন্ড করলাম, কম্পিউটার থেকে প্রিন্ট করলাম, তাহলে আমি জাস্ট কম্পিউটারকে ইউজ করলাম প্রিন্টার কমান্ড দেওয়ার জন্য, কিন্তু আমি কম্পিউটার সেটা তৈরি করিনি, স্মার্টফোনে তৈরি করেছি, এটাও একটা ম্যাটার। আবার সরাসরি স্মার্টফোনের সাথে প্রিন্টারের যদি ওয়াইফাই লাইন করা যায়, বা অনেক সময় কিছু কিছু স্মার্টফোনে তার দিয়েও কিন্তু প্রিন্টারের সাথে সরাসরি লিংক করে প্রিন্ট করা যায়, তার মানে কম্পিউটারে লাগলোই না, কম্পিউটার ব্যবহার করা লাগলোই না, জাস্ট স্মার্টফোন থেকে প্রিন্ট করা যায়। তো এটাও একটা বিষয়। তো এখানে 5টা উপধারা আছে। এখানে মূল বক্তব্য এই ধারার যে একটা ডিজিটাল রেকর্ড সেটা আদালত গ্রহণ করবে কিনা, মানে অ্যাডমিট করবেন কিনা, সেটা কিছু শর্ত আছে, এবং সেটা কেমন হবে, এবং সেটার গুরুত্ব কতটুকু, এবং সেটা একটা কম্পিউটার দিয়ে তৈরি হলো না স্মার্টফোন দিয়ে তৈরি হলো না একাধিক কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে তৈরি হলো, যাই হোক না কেন, স্মার্টফোনও তো একটা ছোট কম্পিউটারেরই মতো। মানে যে যে ডিভাইস দিয়ে কোনো ডিজিটাল ফরম্যাটের কোনো ডেটা প্রডিউস করা যায় বা ডিজিটাল রেকর্ড প্রডিউস করা যায়, সেই ধরনের ডিভাইসকে কিন্তু কম্পিউটার ডিভাইস হিসাবে বিবেচনা করা হচ্ছে। একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরা ভিডিও ক্যাপচার হয়ে কি কোনো স্টোরে জমা হচ্ছে, তার মানে একটা কম্পিউটার সিস্টেমও বলা যায় সেটাকে। তাই বলা হচ্ছে যে সেটাকে কম্পিউটার সিস্টেমই বলা হবে, এবং কম্পিউটার দিয়ে বারবার কিন্তু কথাগুলো আসছে, এবং মাঝখানে অন্য ডিভাইস বা যে কোনো ডিভাইসের কথা বলছে, অর্থাৎ শুধু কম্পিউটার দিলেই হবে না, সিসিটিভি ক্যামেরা, তারপর আমরা মেডিকেল যে ডিভাইস গুলো দেখি, যেমন কোনো কিছু স্ক্যান করছি আমরা, ইসিজি, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এগুলো কিন্তু ডিজিটাল ডিভাইস, এগুলো কিন্তু কম্পিউটারের মতোই, কিন্তু সরাসরি কম্পিউটার না, কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এক্স রে ডিভাইস সবগুলোই। 66, মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী। 66 ধারায় এই যে এর আগে বলা হলো যে নোটিশ পেশ করলো কিন্তু নোটিশ দিল না। মাধ্যমিক সাক্ষ্য প্রদানের পূর্বে, মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার আগে মূল দলিলটা অর্থাৎ অরিজিনাল সাক্ষ্যের জন্য আদালত একটা নোটিশ দিবে। যখন নোটিশ দিয়েও দিচ্ছে না, তখন বলবে ঠিক আছে, যেহেতু সে দিল না, এবার আপনি কি করেন, আপনার ফটোকপি থাকলে দেন বা সার্টিফাইড কপি দেন, যেহেতু মূলটা সমন দিয়েও পাওয়া গেল না। তার মানে আগে প্রায়োরিটি থাকবে মাধ্যমিক সাক্ষী নেওয়ার আগে প্রাথমিক সাক্ষী নেওয়ার জন্য। প্রাথমিক সাক্ষী পাওয়া না গেলেই মাধ্যমিক সাক্ষী যাওয়ার অপশন আছে। যেখানে প্রাইমারি এভিডেন্স আর অ্যাভাইলেবল, সেখানে কিন্তু সেকেন্ডারি এভিডেন্স উইল নট বি অ্যাডমিটেড, আদালত কিন্তু অ্যাডমিট করবেন না। যেখানে প্রাইমারি সাক্ষী সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেখানে সেকেন্ডারি সাক্ষ্য প্রথমেই দিতে দিবেন না আদালত, বা দিলেও সেটা আদালত গ্রহণ করবেন না, এটাই বলা হচ্ছে 66 ধারায়। তাহলে প্রতিপক্ষ তার উকিলকে নোটিশ দিতে হবে, প্রতিপক্ষ অথবা তার উকিলকে নোটিশ দিতে হবে, অন্যথায় মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যাবে না। যখন নোটিশ নিষ্প্রয়োজন, 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়া যাবে না। মাধ্যমিক সাক্ষ্য পেশ করতে চাচ্ছি, নোটিশ দিলাম, সেক্ষেত্রে দিল না, কিংবা নোটিশ দিলেও 6টি ক্ষেত্র নোটিশ দেওয়ার দরকার নেই, নোটিশ ছাড়াই আমি ডিরেক্ট
অরিজিনাল না মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দিতে পারবো বা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে দিতে পারবো, সেগুলো কি? যে দলিল প্রমাণ করতে হবে তা যদি একটি নোটিশ হয়, নোটিশই প্রমাণ করতে হবে, অর্থাৎ নোটিশটা প্রসেসে কিনা, অর্থাৎ নোটিশ জারি হয়েছে কিনা, এটাই যদি মামলার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। মামলার অবস্থাধীনে প্রতিপক্ষ জানেন যে দলিলটি তাকে পেশ করতে হবে, অর্থাৎ জানে প্রতিপক্ষ যে আমাকে দলিলটা দিতে হবে, তাহলে তো তাকে তো আর নোটিশ দিয়ে যাওয়ার দরকার নাই, কারণ তিনি আদালতে উপস্থিত আছেন, ধার্য তারিখে তাকে বলেই দেওয়া হচ্ছে আপনি আগামী ডেটে নোটিশ দিবেন, তাহলে মুখে বলে দেওয়া হচ্ছে, তাহলে নোটিশ তো ইস্যু করার দরকার নাই। প্রতিপক্ষ মূল দলিলটি বল প্রয়োগে বা প্রতারণামূলে দখলে নিয়েছে, মানে সে প্রতারণামূলক ভাবে দখলে নিয়েছে এবং বা বল প্রয়োগে আটকে রাখছে, সেটা দিবে না, বোঝা যাচ্ছে। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি পেশ করলে, প্রতিপক্ষ বা তার এজেন্ট যদি দলিল পেশ করেই ফেলে, তো যেটার জন্য আমি নোটিশ করব সেটা তো দিয়েই দিয়েছে, তাহলে আর নোটিশ করা দরকার কি? প্রতিপক্ষ তার এজেন্ট প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি হারিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলে, হ্যাঁ দলিলটা হারাই গেছে এটা স্বীকার করে নিল মামলায়। এখন দলিল হারাই গেছে কি যায়নি সেটা ম্যাটার না, যিনি স্বীকার করে নিচ্ছেন তিনি তার ভবিষ্যতে এই দলিলটা বের করতে পারবেন না। বের করলে কি হবে, এই যে এই মামলায় যে স্বীকারোক্তি উনি দিয়েছেন যে হ্যাঁ দলিল আমি হারিয়ে ফেলেছি, আমার কাছে নাই, তখন কিন্তু এইটা আদালত সার্টিফাইড কপি নিয়ে অন্য মামলায় ব্যবহার করা যাবে, অর্থাৎ তার ওই দলিলটা যে আটকা রাখলো, এখন বের করলো না, মামলাতে জবানবন্দি দিল যে আমি হারিয়ে ফেলেছি বা নষ্ট হয়ে গেছে, তখন সেটা নোটিশ দেওয়ারও দরকার নাই বা সেটা পেশ করতে বলারও দরকার নাই। তাহলে অপর পক্ষের কাছে এই দলিল রিলেটেড যদি কোনো ফটোকপি বা কোনো কিছু থাকে, বা সেই দলিল বিষয়ে যদি কেউ মৌখিক সাক্ষী দিতে চায় যে হ্যাঁ এরকম একটা বিষয় ছিল, আমি তো জানি একটা দলিল হয়েছিল, ওই দলিলের শনাক্ত করে আমি ছিলাম বা আমি সাক্ষী হিসাবে ছিলাম, আমি জানি সেই দলিলে কি কি লেখা ছিল, অর্থাৎ দলিলের ফটোকপি হোক বা অন্য কোনো ব্যক্তি যিনি দলিল দেখেছেন তিনি যদি মৌখিক সাক্ষী দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা সেকেন্ডারি এভিডেন্স হলেও আদালত গ্রহণ করবেন। তাহলে মূল দলিলের দখলকারী আদালতের ইখতিয়ারের বাইরে অবস্থান করলে, তার মানে যার কাছে দলিল আছে সেটা ইখতিয়ারের বাইরে আছে, দেশের বাইরে, বিদেশে বা অন্য কোনো জেলায় আছে, সেই ক্ষেত্রে কিন্তু মূল দলিল না দিয়ে এই 6টি ক্ষেত্রে কি করা যাবে, অন্য দলিলও দেওয়া যাবে। দেখেন খুব চমৎকার ভাবে 6-6-6 66 ধারায় 6টি ক্ষেত্রে, 66 ধারায় 6টি ক্ষেত্রে, এখানে এই 6 মনে রাখার জন্য 666 আমরা মনে রাখতে পারছি। এর আগে আমরা দেখেছি 33 ধারায় 3টে ক্ষেত্রে, এখানেও কিন্তু ট্রিপল মিলে যাচ্ছে, 63 ধারায় 6টি ক্ষেত্রে, 33 ধারায় 3টে ক্ষেত্রে, এটাও মিলে যাচ্ছে। তাহলে এই ধরনের কিছু টেকনিক ইউজ করলে অনেক সময় ধারার বিষয় মনে রাখা কিন্তু সহজ, তবে বারবার পড়তে হবে, নাহলে এই টেকনিক গুলো কাজে লাগবে না, ভুলে যাবেন। এবং কোনটার সাথে কানেকশন তৈরি করবেন, যেমন 55 ধারায় 5টি ক্ষেত্রে, এরকম তো নাই, 33-এ আছে, 44-এ নাই, 55-তে নাই, 66-তে আছে, কোনটাতে আছে কোনটাতে নাই এটা তো মনে রাখাটা জরুরি। তো এটা মনে রাখতে হলে আপনাকে বারবার পড়তে হবে, বারবার পড়ার কোনো বিকল্প নাই। 67 পেশকৃত দলিলের স্বাক্ষর ও হস্তলিপির প্রমাণ, স্বাক্ষর ও হাতের লেখা প্রমাণ করলে দলিলটি গ্রহণযোগ্য হবে। এখন যে দলিলটা পেশ করা হচ্ছে সেখানে যে হাতের লেখা আছে, সে হাতের লেখা কেমন এবং সেখানে যে স্বাক্ষরগুলো আছে সেগুলো যদি প্রমাণ করা যায়, তাহলে সেই দলিলের বিষয়বস্তু যে প্রমাণ করা হলো সেটা আদালত মেনে নেবেন, অর্থাৎ দলিলটি গ্রহণ করবেন। 67 ডিজিটাল সিগনেচার প্রমাণ, কোন ডিজিটাল রেকর্ড এর ডিজিটাল সিগনেচার প্রমাণ করলে তা গ্রহণযোগ্য হবে। এখন একটা ডিজিটাল রেকর্ডে যদি সিগনেচার থাকে, সেই সিগনেচারটা যদি প্রমাণ করা হয় তাহলে সেখানে যা যা বক্তব্য আছে সেটাই প্রমাণ হয়ে যাবে। তার মানে একটা ডিজিটাল সিগনেচার যে ডকুমেন্টে থাকবে সেটার কিন্তু গুরুত্ব বেড়ে যাবে। 68 যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ, তার মানে এই দলিলটা সত্যায়ন করাটা জরুরি, মানে সার্টিফাইড কপি যদি হয় সেটা তো সত্যায়ন করতে হবে, এটা একটা ট্রু কপি সেটার একটা প্রমাণ থাকতে হবে। তো যদি সেটা প্রমাণ করা হয় তাহলে আইনত যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তা অবশ্যই সম্পাদন হয়েছে প্রপারলি সেটা প্রমাণ করতে হবে। যেমন সার্টিফাইড কপির উপরে কিন্তু 5টা তারিখ থাকে, এই 5টা তারিখ না থাকলে বুঝবেন যে এই সার্টিফাইড কপি ত্রুটিযুক্ত, এটা হয়তো বা প্রপার অথরিটি থেকে আসেনি, অথবা এটা কেউ কি করেছে, প্রপার অথরিটি থেকে আসলেও কোনো প্রপার অথরিটি কর্তৃকই কোনো ভুল হয়েছে কোনো সেকশনে,
মানে কোনো টেবিলে গিয়ে কয়েকটা টেবিল বদল হয়, কোনো টেবিলে কোনো ভুল হয়েছে তাই। আরো কিছু বিষয় থাকে, কোড ফির পরিমাণের বিষয় থাকে, স্বাক্ষরগুলো সঠিক হয়েছে কিনা সব জায়গায়, কিছু স্বাক্ষর মিসিং হয়েছে কিনা, বা স্বাক্ষর প্রকৃত স্বাক্ষর কিনা, বা একজন আরেকজনের স্বাক্ষর নকল করলো কিনা, জালিয়াতির মাধ্যমে সৃষ্টি হয়েছে কিনা, এই বিষয়গুলো থাকে। সত্যায়নকারীদের কেউ বেঁচে থাকলে বা এখতিয়ারের মধ্যে থাকলে আদালতের অন্তত একজনকে সাক্ষী রূপে তলব করা হলে তখন এটা যে সঠিকভাবে প্রত্যয়ন করা হয়েছে সেটা প্রমাণ করা হবে। যেমন আজকে আমি একটা এফিডেভিট করে দিলাম, এফিডেভিটে আমি আহ, সত্যায়নকারী যিনি হলফ গ্রহণ করলেন, শপথ করে ঘোষণা দিলেন, তার শনাক্তকারী হিসাবে আমি সিল দিলাম, আমি স্বাক্ষর করলাম। এখন যদি এটা অপরপক্ষ কোনো পক্ষ যদি এটাকে কি করে চ্যালেঞ্জ করে যেটা সঠিক নয়, তখন আমাকে এখানে আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াতে হবে এবং বলবো যে হ্যাঁ এটা আমি তৈরি করেছি, আমার কাছে এটা যিনি ঘোষণা করে আমার সম্মুখে সাইন করেছেন, এবং এটা আমি তাকে শনাক্ত করেছিলাম যে হ্যাঁ এটা আমি দেখছি তারই স্বাক্ষর আমার মনে পড়ছে, এবং এটার একটা ফটোকপিও আমার কাছে আছে। মূল কপি তো আমি পার্টিকে দিয়ে দিয়েছি, ঘোষণাকারীকে দিয়ে দিয়েছি, কিন্তু এটার ফটোকপি আছে, ফটোকপির সাথে যদি মিলে যায়, আইনজীবী কিন্তু প্রতিটা এফিডেভিটের আমাদের কপি রাখতে হয়, কারণ সেটা কখন কাজে লাগে বলা যায় না। নোটারি পাবলিক তারাও কিন্তু একটা করে কপি রাখেন, কারণ ভবিষ্যতে নোটারি পাবলিক এটা কিন্তু ছোটখাটো একটা রেজিস্ট্রেশন করা, মূল দলিলটা হারিয়ে গেলে বা তার কাছে কোনো ফটোকপি না থাকলে নোটারি পাবলিককে যদি বলা হয় তার কাছে যেহেতু সংরক্ষিত আছে একটা ফটোকপি, সে ফটোকপি থেকে ফটোকপি করে উনি আবার এটাকে সার্টিফাইড কপি হিসাবে সিল দিয়ে আবার কিন্তু সেটাকে অরিজিনাল দলিলের একটা সেকেন্ডারি দলিল হিসাবে প্রোভাইড করতে পারবেন। তবে শর্ত হচ্ছে উইল ব্যতীত কোনো রেজিস্ট্রিকৃত দলিলের সত্যায়নকারী স্পষ্টভাবে তা অস্বীকার না করলে সাক্ষী তলবের প্রয়োজন নেই। এখন তবে স্পষ্টভাবে অস্বীকার করছে না, সেক্ষেত্রে স্বীকারিত করে নিচ্ছে। স্পষ্টভাবে কোনো কিছু যদি বিবাদী আহ, অস্বীকার না করে, বিশেষ করে সিভিল মামলার ক্ষেত্রে, তাহলে সেটা স্বীকৃত বলে গ্রহণ করা মানে ধরে নেওয়া হয় যে সেটা যেহেতু অস্বীকার করেনি। যেমন মহারানা খোরপোশের মামলায় এই বিবাদী তার লিখিত জবাবে কোথাও উল্লেখ করলো না যে হ্যাঁ এই বাদীর সাথে আমার এত তারিখে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম, মানে বিয়ে হয়েছিল, এটা কোথাও লিখলো না। কিন্তু আরজিতে বাদী লিখেছে এত তারিখে আমাদের বিয়ে হয়েছে, বিবাদীতে বিবাদী লিখলো না লিখিত জবাব, বিবাদী লিখিত জবাবে লিখলো না বিয়ের তারিখ, বা বিয়ের কথাই উল্লেখ করলো না। যেহেতু উল্লেখ করলো না তার মানে স্পষ্টভাবে সেটা অস্বীকার করলো না, তার মানে সেটা স্বীকার করে নিয়েছে আরজির বিষয়বস্তু যেটা আছে সেটা। অতএব এইটা আর নতুন ভাবে এই ধরনের বিষয় তলব করার দরকার নাই, ব্যাপারটা এরকম। 69 সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে অন্তত একজন সত্যায়নকারী স্বাক্ষর দ্বারা প্রমাণ করতে হবে। 73 স্বীকৃতি বা প্রমাণিত স্বাক্ষর লিখা বা সিলের সাথে তুলনা করে কোনো স্বাক্ষর লিখা বা সিল প্রমাণ করা যেতে পারে। তার মানে একটা এক্সিস্টিং দেখা যাচ্ছে একজন স্বাক্ষর দিয়েছেন তো তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে তার অন্য জায়গায় যদি কোনো একটা স্বাক্ষর থাকে সেটার সাথে ম্যাচ করে দেখা যেতে পারে, সেটাই বলা হচ্ছে মিলিয়ে দেখা যেতে পারে। 73 ডিজিটাল সিগনেচারের সত্যতা যাচাই সার্টিফাইড অথরিটি কর্তৃক যাচাই করতে হবে। তাহলে সার্টিফাইড অথরিটি ছাড়া কিন্তু ডিজিটাল রেকর্ডের যে সিগনেচার সেইটা কিন্তু যাচাই করার কোনো সুযোগ নেই। তাহলে এটা যাচাই করবেন এক্সপার্ট হিসাবে কারা, সার্টিফাইং অথরিটি যারা, যাদেরকে অথরিটি হিসেবে পাওয়ার দেওয়া হয়েছে তারা। 73 স্বীকৃত প্রমাণিত ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করে কোনো ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণ করতে হবে। ডিএনএ টেস্ট করতে হবে, তো ডিএনএ টেস্ট করার জন্য ঘটনাস্থলে যে আলামত পাওয়া গেলে যে পাওয়া গেল যে ডিএনএ পাওয়া গেল, সেইটা আমি যার সাথে টেস্ট করব তার শরীরের হয়তো বা একটু রক্ত বা একটা চুল নিয়ে কিন্তু টেস্ট করতে হবে, কারণ স্যাম্পল তো ম্যাচ করাতে হবে, স্যাম্পল ম্যাচ না করলে তো হবে না। তাহলে ঘটনাস্থলে যে ডিএনএটা পাওয়া গেল, এখন যাদের প্রতি সন্দেহ হয়েছে তাদের একটা করে চুল নিয়ে সেখান থেকে ডিএনএ টেস্ট করে ম্যাচ করা যেতে পারে যে হ্যাঁ ঘটনাস্থলের যে চুল আহ, সেই চুলের সাথে এই যে মিস্টার XYZ এদের কার চুলের মিল আছে সেটা দেখা যেতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। এরপরে 74 ধারা বলা হচ্ছে সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট। যে সকল দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, সরকারি প্রতিষ্ঠানের
ট্রাইব্যুনালের বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশের আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় কোন অফিসারের কার্য বা কার্যাবলী লিপিবদ্ধ বিবরণ সবগুলোই কি হবে? সরকারি দলিল হবে। বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত ব্যক্তিগত দলিলের যে রেকর্ড আছে, যে ভলুম আকারে, সেগুলো কিন্তু কি সরকারি দলিল। 75 ধারায় বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট, অন্যান্য দলিল সমূহ সরকারি দলিল নয়, অর্থাৎ সরকারি দলিল ব্যতীত অন্যান্য যা কিছু আছে সবগুলোই বেসরকারি বা প্রাইভেট ডকুমেন্ট। এখানে একটা ফ্ল্যাশ কার্ড দিয়ে দেবো, ফ্ল্যাশ কার্ডে সরকারি দলিলের বেশ কিছু উদাহরণ থাকবে, বেসরকারি দলিলের উদাহরণ থাকবে। কিছু ছবি যুক্ত করার চেষ্টা করব, যেমন পেনাল কোডের একটা মাত্র ফ্ল্যাশ কার্ড দিয়েছি আপনাদের টম এন্ড জেরির কার্টুন দিয়ে, সেই টাইপের কিছুটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করব যেন মনে থাকে। 76 সরকারি দলিলের জাবেদা নকল দলিলের জিম্মাদার কর্তৃক, মানে যার কাছে দলিলটা আছে, যেমন আমরা সাব রেজিস্ট্রারের কাছে কি থাকে, দলিল রেজিস্ট্রি করি, কিন্তু রেজিস্ট্রারের কাছে কি থাকে, রেকর্ডটা সংরক্ষণ করা থাকে। তো সেখান থেকেই কিন্তু আমাকে কি নিতে হবে, যেখানে সংরক্ষণ করা আছে ভলিউমে সেখান থেকেই আমাকে জাবেদা নকল নিতে হবে, সেটাই বলা হচ্ছে। তাহলে জিম্মাদার মানে যার যার হেফাজতে আছে, সঠিক অনুলিপি অর্থাৎ ট্রু কপি হিসাবে ঘোষণা থাকতে হবে। অফিসারের তারিখ সহ স্বাক্ষর ও উপাধি সংযোজন ও সিলমোহর থাকবে, অর্থাৎ কে স্বাক্ষর করছে, যার যার স্বাক্ষর করা এখানে জরুরি, তারা সবাই স্বাক্ষর করবেন, তার উপাধি থাকবে এবং তার সিল থাকবে, এবং উপরে যে 5টি তারিখের কথা বলা হচ্ছে সে 5টি তারিখ থাকবে। 77 জাবেদা নকল পেশ করে দলিল প্রমাণ করা যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। এটা আসে যে জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ করা যেতে পারে, এটা কত ধারা বিষয়বস্তু? 77 ধারা বিষয়বস্তু। ইংরেজিটাও আপনারা দেখে নেবেন, ইংলিশটা চলে আসতে পারে ডিরেক্ট, যে এটা কত ধারায় আছে। 77 ধারায়। 78 সরকারি অন্যান্য সরকারি দলিল প্রমাণ সরকারি গেজেট, মুদ্রিত পুস্তক, জার্নাল ইত্যাদি দাখিলের মাধ্যমে। 79 জাবেদা নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান নির্দেশিত পদ্ধতিতে প্রণীত হলে যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান বা শ্যাল প্রিজুম করবেন। কোনটা শ্যাল প্রিজুম কোনটা মে প্রিজুম, এটার জন্য একটা এক্সট্রা নোটে এটা সুন্দর করে টেবিল দেওয়া থাকবে, যে এটা শ্যাল প্রিজুম, এটা মে প্রিজুম। এটা অবশ্যই অনুমান করবেন, এটা অনুমান করতে পারেন আবার নাও করতে পারেন, 50-50 চান্স। 81 ডিজিটাল মাধ্যমে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান যথাযথ কর্তৃপক্ষ হতে প্রণীত বিশুদ্ধ হলে যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান অর্থাৎ শ্যাল প্রিজুম করবেন। 84 ডিএলআর, এআইআর, এএলআর এটসেট্রা, অর্থাৎ আইন ও আদালতের সিদ্ধান্ত, এগুলোর যে রিপোর্ট সংকলন আকারে বের হয়, মোটা ভলিউম আকারে বের হয়, আমরা ডিএলআর বলি, এআইআর বলি, এগুলোর পূর্ণ রূপ কোথায় পাবো? আমার যে লিগ্যাল টার্মস আছে সেই নোটের মধ্যে আছে, আপনাদেরকে লিগ্যাল টার্মস প্রিন্ট আকারে এবার দেওয়া হবে এক্সট্রা নোটের মধ্যে। তো সেগুলো যদি গেজেটে হয় সেটা শ্যাল প্রিজুম করবেন, অর্থাৎ সেটা গেজেট ছাড়া ফটোকপি দিলে হবে না, অরিজিনাল গেজেট যদি দেওয়া হয় সরকারি গেজেট তাহলে সেটা শ্যাল প্রিজুম করবেন। অনেক সময় যেমন ডিএলআর ঢাকা ল রিপোর্ট, এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান না, কিন্তু এটা এক স্বীকৃত প্রতিষ্ঠান, স্বীকৃত প্রকাশনা, তাদের দেওয়া যতগুলো ভলিউম আছে সেগুলো কিন্তু অবশ্যই অথেন্টিক এবং সেটা শ্যাল প্রিজুম করবেন। অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি হোক, বেসরকারি হলে আদালতের স্বীকৃত হতে হবে, এবং আইন যদি মামলার সরি কোনো যদি আইন হয় সেটা তো গেজেটে প্রকাশিত হবে, আর যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে কোনো সরকারি বা বেসরকারি প্রকাশনা কর্তৃক সংকলন আকারে কিন্তু পাবলিশ হবে, ভলিউম আকারে। 85 পাওয়ার অফ অ্যাটর্নি, এটা শ্যাল প্রিজুম করবেন। 85 ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি শ্যাল প্রিজুম করবেন। 85 ডিজিটাল রেকর্ডের ডিজিটাল সিগনেচার সম্পর্কে অনুমান শ্যাল প্রিজুম করবেন। 85 ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট সম্পর্কে অনুমান শ্যাল প্রিজুম করবেন। 88 তার বার্তা বা টেলিগ্রাফ, এখানে যে বিআর অ্যাক্ট এটাকে টেলিগ্রাফ বলা হচ্ছে, নট টেলিগ্রাম, টেলিগ্রাম বলা হচ্ছে না, এখানে টেলিগ্রাফিক বা টেলিগ্রাফ এটাকে বলা হচ্ছে। তার বার্তা, তার বার্তাটা কেমন ছিল, আগে খুব ব্যবহার হতো এখন আর হয় না, আইনটা যেহেতু পুরাতন সেহেতু এটা এখনো আছে।
এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেকশন, এটা কিন্তু মে প্রিজুম করবে। অপর পক্ষ থেকে এটা মনে করেন যে একটা স্ক্যান মেশিনের মতন, এখানে একটা স্ক্যান মেশিন আছে এবং অনেক দূরে একটা স্ক্যান মেশিন আছে। এখানে আমি স্ক্যান করলাম, এটা তারের মাধ্যমে চলে গেল, এখান থেকে স্ক্যান হয়ে বের হলো। অর্থাৎ আগে বিদেশে যে বিষয়গুলো থাকতো, যে আমি স্ক্যান করে টেলিগ্রাফ পাঠিয়ে দিলাম, সেটাকে টেলিগ্রামও বলা হয়, টেলিগ্রাম যে বলা হবে না তা না, টেলিগ্রামও এই টেলিগ্রাফেরই আরেকটা রূপ আর কি। এটা মে প্রিজুম করবেন। কিন্তু আদালত প্রেরক সম্পর্কে কোনো অনুমান করবে না, কে পাঠালো সেটা ম্যাটার না, কোথায় থেকে পাওয়া গেল সেটাই ম্যাটার। মানে এখানে এখান থেকে সেন্ড করা হচ্ছে এটাতে, এটা থেকে বের হয়েছে, এখন এটাই ম্যাটার। এখন কে পাঠালো, সেন্ডার কে সেটা বিষয় না, যে রিসিভার সেটাই বিষয়। 89, নোটিশ প্রদান সত্ত্বেও পেশ করা হয়নি এমন দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে অনুমান, এটাও শ্যাল প্রেজুম করবেন। তবে আইন মোতাবেক সহিমোহরকৃত স্ট্যাম্পযুক্ত করে সম্পাদনকৃত মর্মে আদালত অবশ্যই অনুমান করবেন। যদি সার্টিফাইড কপি দেখে থাকেন আপনারা কোনো কিছুর, তাহলে সেখানে অবশ্যই সরকারি কোর্ট ফি থাকে, এটাকে বলা হচ্ছে স্ট্যাম্প যুক্ত। অর্থাৎ ছোট ছোট যে আমরা কোর্ট ফি বলি, এটাকে স্ট্যাম্প বলা হচ্ছে। আবার আরেকটা যে বিষয়, যে ডেমি বা কার্টিস পেপার, সেটাও এক ধরনের স্ট্যাম্প। আবার যে 10 টাকা, 5 টাকা, 2 টাকা অনুলিপি স্ট্যাম্প আলাদাই থাকে, অনেকটা 100 টাকার যে আমরা নন জুডিশিয়াল স্ট্যাম্প বলি, এই টাইপের স্ট্যাম্পের মতোই হয়। তো সেই স্ট্যাম্পকেও কিন্তু এখানে বোঝানো হচ্ছে। 89 ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, বিপরীত কিছু প্রমাণিত না হলে যথাযথ বলে মনে ধরে নেবেন, আদালত ধরে নেবেন এটা সঠিক, কিন্তু এটাকে ভুল প্রমাণের জন্য জেরাই বা এটার কাউন্টার কোনো কপি নিয়ে এসে, কাউন্টার বলতে এটার বিপরীত কোনো কপি নিয়ে এসে, অর্থাৎ এটা যে সঠিক নয় এটা প্রমাণ করার জন্য কপি নিয়ে আসতে পারি। একজন একটা দলিল দিল, বলছে এটা সঠিক, আদালত বলল হ্যাঁ এটা আমি মেনে নিলাম সঠিক, এটা শ্যাল প্রিজুম করবেন। এমন অপরপক্ষ আরেকটা দলিল নিয়ে আসলো, বললো যে এখানে স্যার কিছুটা টেম্পার করা আছে, এটা সঠিক না, বা এটা ফর্জারি বা জালিয়াতির মাধ্যমে সৃষ্টি। আজকে আমি একটা মামলা ফাইলিং করলাম, যার বিরুদ্ধে মামলাটা করলাম আসামি, সে কি করেছে, তার মূল দলিলটা একটা দাগ নম্বর সুন্দর করে কেটে কি করেছে, টেম্পার করেছে। দাগ নাম্বার লেখা আছে 56, 98, সে 56, 98 আছেই, জাস্ট এই 8কে কেটে এখানে 6 করে দিয়েছে। আর 98, 98 এটাকে কেটে সে 96 করে দিয়েছে। 8টাকে কেটে 96 করে দিয়েছে, আর 90 তো এখানে আছেই। তাহলে এটা টেম্পার করেছে। এখানে আমি 468, 467, 471, 420 এবং 34 ধারায় দুইজনের নামে মামলা করলাম আজকে। 90 ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, সেটাও শ্যাল প্রিজুম করবেন, অর্থাৎ সেটার গুরুত্ব আছে বেশি। মে প্রিজুমের গুরুত্ব কম, শ্যাল প্রিজুমের গুরুত্ব একটু বেশি। আর কনক্লুসিভ প্রুফ, সেটার গুরুত্ব তো আরো বেশি। 90 ধারায় 30 বছরের অধিক পুরনো দলিল সম্পর্কে অনুমান, সেটা মে প্রিজুম করবেন যদি না যদি যথাযথ হেফাজতকারী অর্থাৎ প্রপার কাস্টডি থেকে যদি আসে, যার কাছে থাকার কথা লজিক্যালি, তার কাছ থেকে যদি দলিলটা আসে, তাহলে 30 বছর পুরনো হলে সেটা অরিজিনাল ধরে নেবেন, আদালত ধরে নিতে পারেন, মানে মে প্রিজুম। আর 90 তে রিসেন্টলি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা যুক্ত করা হয়েছে 22 সালে। 5 বছরের অধিক পুরানো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান মে প্রিজুম করবেন, এবং সেটাও একই বক্তব্য যে যথাযথ হেফাজতকারীর কাছ থেকে যদি আসে এবং বা সঠিক ব্যক্তির দখল থেকে আসে। এবার ষষ্ঠ অধ্যায় 91 থেকে 100 দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এখানে 10টি ধারা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ বিগত সালে কোনো প্রশ্ন এখান থেকে আসে না বা বাস্তবে খুব একটা প্রয়োগ দেখি না। 101 খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায় সপ্তম অধ্যায় আছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ
এই বার্ডেন অফ প্রুফ এইটা কিন্তু রিটেনের জন্য খুবই একটা আসার মতন টপিক, এমসিকিউ এ তো আছেই এবং ভাইভাতেও আছেই। তাহলে এমসিকিউ, রিটেন, ভাইভা তিন ক্ষেত্রে কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বার্ডেন অফ প্রুফ অর্থাৎ প্রমাণের দায়। একটা মামলায় একটা বক্তব্য কে প্রমাণ করবে সেটাকে বার্ডেন অফ প্রুফ বলা হচ্ছে। প্রমাণের দায়িত্ব কার? এটা 101-এ প্রথমে সূচনা হচ্ছে দাবিকারীর, অর্থাৎ বাদী কোনো কিছু দাবি করছে, বাদীকেই আরজিতে সে যা দাবি করছে আরজির বিষয়বস্তু বাদীকে প্রমাণ করতে হবে, আর বিবাদী যা দাবি করছে বিবাদীর বিষয়বস্তু তাকে লিখিত জবাবে যেটা দাবি করছেন, মানে বিবাদী যেটা দাবি করছে সেটা তাকে প্রমাণ করতে হবে। সিভিল মামলায় নিজ নিজ দাবিকৃত বিষয় নিজ নিজ প্রমাণ করতে হবে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ফরিয়াদি বা নালিশকারী বা এজাহারকারী বা সংবাদদাতা যিনি যা বক্তব্য পেশ করছেন তো সেটা তাকেই প্রমাণ করতে হবে। তো এটা ল্যাটিন টার্ম হচ্ছে ওনাস প্রপান্ডি, এক ভাই লিখে পাঠালেন। 102, প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে আপাতত অবস্থায় যে পক্ষ হারবে তার উপর, অর্থাৎ একটা মামলায় যখন সাক্ষ্যদান দেওয়া হবে না, পিএইচসি এর জন্য ডেট পড়লো, পিএইচসি বাদী সাক্ষী নিয়ে আসলো না, তাহলে মামলা খারিজ হয়ে যাবে। তার মানে বাদীর ক্ষতি হবে। একটা মামলায় বিবাদী চুপ করে থাকতে পারে, একটা মামলায় আসামি পক্ষ চুপ করে থাকতে পারে, কিন্তু যে মামলাটা করলো তারই তো দায় এই মামলাটা প্রমাণ করার। আদালত বলবে আপনি মামলা করলেন, আপনি প্রমাণ করেন। ব্যাপারটা এরকম। এখন সে যদি প্রমাণ না করে বা সে সাক্ষ্য না দেয় তাহলে তারই তো ক্ষতি হবে, অর্থাৎ সেই হেরে যাবে। অর্থাৎ মামলা প্রমাণ করার দায়িত্ব কার? যারা আর্জি দিচ্ছে অর্থাৎ সিভিল মামলা বাদীর, এবং যারা ফরিয়াদি তাদের এই দায়টা তাদের আগে বেশি। সিভিল মামলাতে দুইজনারই দায় আছে, বাদী বিবাদীর, কিন্তু বাদীর দায়টাই প্রথমে, বাদীর অংশটুকুই আগে প্রমাণ করতে হবে, কারণ বাদী মামলা নিয়ে আসছে, বিবাদী তো নাও আসতে পারে। এক্সপার্টে যদি হয় মামলা, এখানে বিবাদী আসলোই না, তাহলে বাদীকেই তো প্রমাণ করতে হবে, না হলে কি এক্সপার্টে ডিক্রি দিবে? দিবে না। উদাহরণ আছে এখানে, বেশ কিছু উদাহরণ দেখে নেবেন, উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে হুবহু। 103, কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, প্লে অফ অ্যালিবি অর্থাৎ অন্যত্র অবস্থান। একজন ব্যক্তি বলছে আমি ঘটনার সময় রাজশাহীতে ছিলামই না, রাজশাহীতে ঘটনা, আমি ছিলাম চট্টগ্রামে, আর ওই সময় বা ওই দিনে আমার এখানে অবস্থান করার কোনো সুযোগই নেই, আমি টানা 1 মাসের জন্য চট্টগ্রামে ছিলাম। তো এটা যে চট্টগ্রামে তিনি ছিলেন সেইটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। যে তথ্যটি বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় তার উপর বর্তাবে, অর্থাৎ যে ব্যক্তি প্রমাণ করতে চাইবে, আদালতকে বোঝাতে চাইবে যে না ইওর অনার আমি কোথায় ছিলাম, চট্টগ্রামে ছিলাম, বা আমি কক্সবাজারে ছিলাম, রাজশাহীতে ছিলাম না, তো তাকে তো সেটা প্রমাণ করতে হবে। সে যে এখানে ছিল না সেটা প্রমাণের দায়িত্ব তো অন্যের উপরে চাপিয়ে দেওয়া যায় না, সাধারণ বা লজিক্যালি সেটা মনে হচ্ছে না। কোনো চুরি বা কোনো স্বীকৃতির বিষয় প্রমাণের দায়িত্ব পুলিশের। একটা মামলায় চুরি হয়েছে, পুলিশ জিআর মামলা করেছে, এখন পুলিশই প্রমাণ করবে, প্রসিকিউশন তদন্ত করে বের করবে কে অপরাধী, সেটা প্রমাণের দায়িত্ব পুলিশের। আবার একজন কোনো কিছু স্বীকার করেছে, সেটাও প্রমাণের দায়িত্ব পুলিশের। চুরির সময় সেখানে অনুপস্থিতি, সেটা প্রমাণের দায় আসামির। আসামি যদি বলে চুরির সময় ঘটনাস্থলে ছিলাম না, প্লে অফ অ্যালিবি, সেইটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। 105, 104, সাক্ষ্য গ্রহণীয় হওয়ার জন্য যে তথ্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। এখন একটা ডাইং ডিক্লারেশন, একজন বলছে যে এটা একটা ডাইং ডিক্লারেশন, এই বক্তব্যটা একটা তথ্য দিয়ে বলছে এটা একটা ডাইং ডিক্লারেশন। এখন ডাইং ডিক্লারেশন প্রমাণ করার আগে যার ডাইং ডিক্লারেশন সে যে মারা গেছে তার ডেথ, এটা এখন প্রমাণ করতে হবে আগে, কারণ ডেথ হলে গা তো ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য হবে। 105-এ বলা হচ্ছে যে আসামির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। ব্যতিক্রম বলতে দণ্ডবিধিতে যে 76 থেকে 106 অর্থাৎ জেনারেল এক্সেপশনস আছে, যে এই মামলাটায় আসামির বয়স 9 বছরের কম, একজন শিশু, অর্থাৎ অতএব 9 বছরের কম বয়সে কোনো শিশুর অপরাধ নয়, অব্যাহত এখানে মামলায় খালাস পাওয়ার সে দাবি রাখে। তো এইটা যদি
প্রমাণ করতে তিনি চান, তাহলে তার যে বয়স 9 বছরের কম এটাই তাকেই প্রমাণ করতে হবে। আবার এখানে যা যা বলা আছে, আহ, এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে। তো আমি নিজেকে বাঁচাতে গিয়ে অন্যকে আঘাত করেছে, এই আঘাতে সে গুরুতর আঘাত হয়েছে এবং অবশেষে সে মারা গেছে। তো এটা যদি ধারা 100-তে যেভাবে বলা আছে সেইভাবেই যদি আমি করি, বা ধারা 103-এ যেটা বলা আছে দণ্ডবিধির, যে আমার দেহ বাঁচাতে বা অন্যের দেহ বাঁচাতে আরেকজনকে আমি মেরে ফেললাম, বা আমার সম্পত্তি বাঁচাতে আরেকজনকে মেরে ফেললাম, সেক্ষেত্রে সেটা যদি প্রপারলি সেলফ ডিফেন্স হয়, তো সেটা যে সেলফ ডিফেন্স, এটা যে মানে পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড নয়, সেটা প্রমাণের দায়িত্ব কার? তখন আসামির উপরে বর্তাবে। হত্যাকাণ্ড করেছে মিস্টার রহিম, আহ খুন করেছে মিস্টার রহিম, এটা দাবি করছে বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ, নালিশকারী পক্ষ। তো তাকে সেটা প্রমাণ করতে হবে। অপরপক্ষ বলছে হ্যাঁ আমার দ্বারা হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, সে স্বীকার করে নিচ্ছে, কিন্তু এটা আমি আমার সেলফ ডিফেন্সের জন্য করেছি, বা আমার সম্পত্তি রক্ষার জন্য আমি করেছি, আমার প্রাইভেট ডিফেন্স আমি ব্যবহার করেছি, যেটা আইনে দেওয়াই আছে। তো সেটা তাকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু জটিল একটা বিষয়, সেলফ ডিফেন্স বললেই তো হলো না, প্রমাণ করতে হবে। প্রমাণ করাটা কিন্তু খুবই জটিল। 100 এখানে আরো কিছু তথ্য আছে 105-এ, যে আদালত এমন পরিস্থিতির অর্থাৎ ব্যতিক্রম অনুপস্থিতি সম্পর্কে সেলফ প্রিজুম করবেন। আদালত ধরেই নেবেন কোনো সেলফ ডিফেন্সের বিষয়ই নাই, মানে নাই বলে সেলফ প্রিজুম করবেন, অর্থাৎ এখানে উল্টোটা হয়ে আছে। সুতরাং এমন পরিস্থিতি অর্থাৎ ব্যতিক্রম বিষয়ের যে মধ্যে পড়ছে, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছে, এটা প্রমাণের দায় আসামি পক্ষের উপর পড়বে। ব্যতিক্রম দাবিকারীর, অর্থাৎ ব্যতিক্রম দাবি করছে কে? যে এটা আমারটা জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছে। তো যে ব্যতিক্রম দাবি করছে তার উপরে এটা বর্তাবে প্রমাণের দায়। ব্যতিক্রম দাবিকারীকে বিচার কার্যে প্রথমেই দাবি উত্থাপন করতে হবে। একটা মামলায় সেলফ ডিফেন্সের বিষয়, শেষের দিকে মামলা হেরে যাচ্ছি, আমি বললাম স্যার আমার সেলফ ডিফেন্সে আমি এটা করেছি, সেটা করলে হবে না। মামলার প্রথমে যখন চার্জ গঠন করা হবে, চার্জ গঠনের সময় এই দাবি করতে হবে যে হ্যাঁ আমি এইটা আমার দ্বারাই হয়েছে, কিন্তু আমি এটা সেলফ ডিফেন্স বা এটা আমার জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে। 76 থেকে 106 এই টোটাল যে ধারাগুলো আছে এর মধ্যে আমার কাজটা পড়েছে, আমার অ্যাকশনটা এটার মধ্যে পড়েছে, তো সেটা প্রথমেই দাবি করতে হবে, পরের দিকে দাবি করলে হবে না। যে মামলা হেরে যাচ্ছি এই সময় একটা কৌশলে আমি বলছি যে এটা সেলফ ডিফেন্স, সেটা হবে না। শুরুতে চার্জ গঠনের সময় সেটা বলতে হবে। এখানে উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নেবেন। 106, যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে পড়ে উক্ত বিষয়ে তাকে প্রমাণ করতে হবে। এখন এখানে উদাহরণ আছে, একজন ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠেছে, কিন্তু টিকিট চেকের সময় সে টিকিটটা দেখাতে পারছে না। সে বলছে আমি তো টিকিট কেটেছি, তাহলে আমার কাছ থেকে কোনোভাবে হারিয়ে গেছে। আর টিকিট চেকার কি সেটা কি আর শুনবে? বলবে তুমি যদি টিকিট কেটে থাকো তাহলে টিকিট তুমি দেখাও, আর যদি তুমি দেখাতে না পারো আমি ধরে নেবো তুমি টিকিট কাটোনি। তাহলে সে যে টিকিট কেটেছিল হারিয়ে গেছে, সেটা প্রমাণের দায়িত্ব কার? যে টিকিট কেটেছিল তারই। 107, যে ব্যক্তি বিগত 30 বছর যাবত জীবিত ছিল তার মৃত্যু প্রমাণের দায়িত্ব হচ্ছে যে ওই ব্যক্তিটি মারা গেছে মর্মে দাবি করছে তার। 108, যে ব্যক্তি সম্পর্কে বিগত 7 বছর তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, সে জীবিত আছে, সেটা যে দাবি করছে তাকে প্রমাণ করতে হবে যে সে জীবিত আছে। অর্থাৎ এই দুইটা ধারা কনফিউশন তৈরি করতে পারে। 107 30 বছরের একটা বিষয়, 108 7 বছরের একটা বিষয়। মানে 30 বছর যাবত সে জীবিত ছিল, মানে লাস্ট 30 বছর তাকে দেখা গেছে, আহ সবাই জানে যে সে জীবিত আছে, তার মানে তাকে চলাফেরা করতে দেখা গেছে, বা তাকে নিঃশ্বাস নিতে দেখা গেছে, বা সে হয়তো অসুস্থ ছিল, পড়েছিল, বিছানাগত ছিল, কিন্তু তাকে দেখা গেছে। সবাই জানতো যে সে জীবিত বিগত 30 বছরের মধ্যে। এখন কেউ যদি বলে যে সে আসলে জীবিত সে আসলে কি আছে, আহ সে আসলে মারা গেছে, জীবিত একটা ব্যক্তিকে কেউ মৃত বলে দাবি করছে, তাহলে সে যে মারা গেছে সেটা তাকে প্রমাণ করতে হবে। আবার একজন ব্যক্তি 7 বছর ধরে তার কোনো খোঁজ খবর নাই, হারিয়ে গেছে, সাধারণত সবাই ধরে নেবে সে মারা গেছে। এখন যে বলবে না সে জীবিত আছে, তো তখন বলবে 7 বছর যাকে পাওয়া গেল না সে যে জীবিত আছে আপনি দাবি করছেন,
তো আপনি প্রমাণ করেন সে জীবিত আছে, ব্যাপারটা এরকম। 109, অংশীদারগণ বা জমিদার, প্রজা বা মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। সম্পর্ক আছে এমন পক্ষদ্বয় কাজ করেছে প্রতীয়মান হলে সম্পর্ক নেই বা অবসান ঘটেছে মর্মে যিনি দাবি করছেন তার উপরই সেটা মানে ন্যস্ত হবে আর কি, বর্তাবে। 110, মালিকানা প্রমাণের দায়িত্ব। দখলকারী ব্যক্তি মালিক নয় মর্মে দাবিকারীর ওপর ন্যস্ত, অর্থাৎ একটা জমির যে দখলকারী সেই মালিক। মালিক না হলে একটা জিনিস দখল কেন করবে? আইনের সাধারণ নীতি হচ্ছে যে মালিক তার দখলে সে সম্পত্তিটা থাকবে। আমার মোবাইল ফোন আমার কাছেই তো থাকবে, অন্য কারো কাছে কেন যাবে? অন্য যার হাতে আছে ধরে নিতে হবে তার সেটা মোবাইল ফোন। এখন প্রত্যেকের আমরা বাইরে বের হলেই দেখবো যে সবার হাতে হাতে মোবাইল ফোন। যার হাতে আছে ধরে নেবো যে এই মোবাইল ফোনের মালিক সে অথবা তার কোনো আত্মীয় স্বজন, যে সে তাকে ব্যবহার করতে দিয়েছে। এখন এটাই, এখন যে দাবি করছে যে না এই মোবাইল ফোন যে মিস্টার রহিমের হাতে আছে ওইটা আমার, এখন ওই মোবাইল ফোন যার হাতে আছে তার না আপনার, এটা আপনি তাহলে প্রমাণ করেন। এটা যদি আমরা চিন্তা করি যৌক্তিক ভাবে তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে কার উপর বর্তাবে। উদাহরণ দিয়ে যদি আসে, উদাহরণটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কোন ধারায় আছে সেটা মনে না পড়লেও এইটা কার উপরে বর্তাচ্ছে উদাহরণ দিয়ে দিল যে ক খ গ ঘ, এরকম একটা মানে বড় একটা উদাহরণ দিল, দিয়ে বলল এখানে প্রমাণের দায়িত্ব কার, ক খ না গ না ঘ এর। তখন আপনাদের বুঝে উত্তর করতে হবে। কত ধারা আসলে ধারাটা মনে রাখতে হবে, আর এটা কার উপরে বর্তাবে এটা যদি আপনি মনে রাখতে চান তাহলে একটু চিন্তা ভাবনা করলে শান্তভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কারণ লজিক্যালি মনে হবে আপনার যেটা সেটাই উত্তর হবে। 111, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেক্ষেত্রে সরল বিশ্বাসে প্রমাণের দায়িত্ব। এখন এই লেনদেনটা সরল বিশ্বাসে হয়েছে, এটা প্রমাণের দায়িত্ব কার? সুপিরিয়র। সিনিয়র এবং জুনিয়রের মধ্যে একটা সমস্যা হয়েছে লেনদেন নিয়ে। এখন এই যে বিষয়টা প্রমাণের দায়িত্ব সিনিয়রের হবে, কারণ জুনিয়র সেখানে দায় রাখেন না, কারণ সিনিয়র এখানে যেহেতু আছে। বাবা সন্তানের মধ্যে সমস্যা হয়েছে, বাবার প্রমাণের দায়িত্ব। আর শিক্ষক ছাত্রের মধ্যে সমস্যা হয়েছে, সেটা নিয়ে প্রমাণের দায়িত্ব কার হবে? শিক্ষকের। মানে যিনি একটু সুপিরিয়র তার। উদাহরণ দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ যাকে বিশ্বাস করে লেনদেন হয়, সরল বিশ্বাসে লেনদেন প্রমাণের দায়িত্ব তার উপরে ন্যস্ত হবে। অর্থাৎ একটা লেনদেন হয়ে পরবর্তীতে সেটা ঝামেলা হয়েছে, এখন যিনি সুপিরিয়র একটু বড়, সম্পর্কের দিক দিয়ে বড় বা পদের দিক দিয়ে বড় বা দেখা যাচ্ছে যে স্ট্যাটাসের দিক দিয়ে বড়, তো তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা সরল বিশ্বাসে হয়েছিল, পরে একটা ঝামেলা হয়েছে, সেটা তো আমি জানতাম না যে ঝামেলা হবে। 112, বিবাহ স্থির বা বলবৎ থাকা অবস্থায়, তার মানে বিয়ে হয়েছে কিন্তু তালাক হয়নি, সন্তান সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ, অখণ্ডনযোগ্য, অর্থাৎ এটা কনক্লুসিভ প্রুফ, এটাকে খণ্ডন করা যাবে না। একটা দম্পতির সন্তান হয়েছে, ধরে নিতে হবে যে হ্যাঁ যার গর্ভে ছিল সে তার মা এবং তার মায়ের যে স্বামী সেই তার বাবা, এটাই ধরে নিতে হবে। অর্থাৎ এখানে এটা বলার সুযোগ নাই ওই স্ত্রীর যে আমার স্বামী এই সন্তানের বাবা না, বা যিনি স্বামী তিনি বলতে পারেন না যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান সেটা আমার না। এটা প্রমাণ করতে গেলে তখন ডিএনএ প্রমাণ করতে হবে, কিন্তু এটা খণ্ডনযোগ্য সুযোগ দেওয়া হচ্ছে না। ব্যতিক্রম ক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে হয়তোবা প্রমাণ করা যেতে পারে যে আসলে সেটা কি না, যে ওই পুরুষ ব্যক্তির সন্তান সেটা না। এটা কিন্তু প্রমাণ করতে গেলে ডিএনএ টেস্ট করতে হবে, কিন্তু এখানে সাধারণত সেটা অখণ্ডনযোগ্য, মানে প্রমাণ করার সুযোগই দিবে না। যেহেতু আইনটা আগের, ওই সময় ডিএনএ টেস্টের বিষয়টা খুব একটা ডেভেলপ করেনি, তাই এইভাবে আছে। তবে এটাও খণ্ডনযোগ্য হওয়ার উচিত, কারণ যখন কোনো নারীর দেখা যাচ্ছে যে ক্যারেক্টারগত কোনো বিষয় থাকে, তখন কিন্তু কে বাবা এটা নির্ধারণ করাটা কোনো কোনো মামলার ক্ষেত্রে মানে জরুরি হয়ে পড়ে। আবার রেপ কেসের কোনো মামলায় যখন কয়েকজন মিলে কোনো নারীকে রেপ করা হয়,
এবং তিনি যদি এই রেপের ফলশ্রুতিতে গর্ভবতী হয়ে পড়েন, তাহলে কিন্তু এই গর্ভের সন্তানের বাবাকে এটা নির্ণয় করার জন্য কিন্তু কি করা যেতে পারে, ডিএনএ টেস্ট করা যেতে পারে। তো এখানে সন্তান বৈধ না অবৈধ সেটা কিন্তু ম্যাটার করছে না, সেখানে খণ্ডনযোগ্য কিনা সেটা ম্যাটার করছে। আবার যদি আরেকটা উদাহরণ দিই, যে হাজবেন্ড আছেন, ঠিক আছে, ওয়াইফও আছেন, এদের মধ্যে বিশ্বাস ভালোবাসা সবই আছে, তিনি একজন বিবাহিত মহিলা, আর বিবাহিত মহিলাকে যদি পি নামে একজন ব্যক্তি রেপ করে, একজন বিবাহিত মহিলা পি এর মাধ্যমে রেপের শিকার হলো, সেক্ষেত্রে তিনি যদি গর্ভবতী হন, এখন তার গর্ভের সন্তানের বাবাকে এইস না পি, এটা কিন্তু একটা প্রশ্ন আসবে। এখন যদি পি গর্ভের সন্তানের বাবা হয়, তাহলে এদের মাধ্যমে যে সন্তান জন্ম হবে ইনার গর্ভ থেকে সি, তো ইনি পি এর যদি তার বাবা হয় তাহলে তো সেটা অবৈধ হবে, কিন্তু যদি এইচ বাবা হয় তাহলে বৈধ হবে। তাহলে এখানে যে অখণ্ডনযোগ্য এটার কিন্তু যুক্তি খুব একটা থাকে না, কিন্তু এটা কনক্লুসিভ প্রুফ হিসেবেই দেখা হচ্ছে 112 ধারা আইনে আছে, তাই আমরা এইভাবে উত্তর দিব। কিন্তু বাস্তবে কিন্তু এই এইচ দাবি করতে পারে যে এটা হয়তোবা পি এর সন্তান। বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি জন্ম হয়, অর্থাৎ তালাক হয়ে গেছে, এরপরে 280 দিনের মধ্যেও যদি জন্ম হয়, অর্থাৎ মাতা পুনরায় যদি বিবাহ না করে, সেক্ষেত্রে সেই সন্তানও বৈধ সন্তান হিসেবে ধরে নেওয়া হবে। কারণ এখানে ইদ্যুৎকালীন একটা বিষয় থাকে। সন্তান আহ, যখন বিবাহ বলবৎ ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল, তখন গর্ভে চলে আসছে, কিন্তু একটা বেবি বাম্প অর্থাৎ পেট একটু উঁচু হওয়া ভাবটা কিন্তু কয়েক মাস পরে আসে। দুইজনই জানতে পারলো না তালাকের সময় যে এই স্ত্রী ব্যক্তিটা কি গর্ভবতী আছেন, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে যে আসলে এই যে এইস যার সাথে তালাক হয়ে গেল তার ওয়াইফের, তারই সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল, এটা নাও জানতে পারে। তখন সেই সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তখন দেখা হবে যে তালাক থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে গ্যাপ, এটা 280 দিনের মধ্যে কিনা, 280 দিন পার হয়ে গেলে ধরতে হবে তার প্রাক্তন স্বামী কর্তৃক নয়, বরং পরবর্তীতে কোনো পুরুষ কর্তৃক তিনি গর্ভবতী হয়েছেন। আর যদি দেখা যায় যে 280 দিনের মধ্যে হয়েছে, তো সাধারণত ধরে নিতে হবে যে তার স্বামীরই এটা সন্তান। একত্রে থাকাকালে অর্থাৎ মিলনে বাধা না থাকলে বা সম্ভাবনা না থাকলে কনসিভ করার সময়টাকে এখানে বলা হচ্ছে। এবং বিবাহের ন্যূনতম 229 দিনের মধ্যে সন্তান জন্মালেও সকল ক্ষেত্রেই সন্তান বৈধ, যা চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ শেষের যে লাইন 229 দিন, এটা একটা কেস রেফারেন্স থেকে আমি দিয়েছি, এটা আইনের মানে 112 ধারার বিষয়বস্তু না, কিন্তু এই বিষয়বস্তুর সাথে ম্যাচ করে একটা কেস রেফারেন্স থেকে আমি দিয়েছি যে একটা নতুন মানে নবদম্পতি বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সাধারণত বলা হয় 10 মাস 10 দিন পরে সন্তান হবে, কনসিভের পরে। কিন্তু 10 মাস 10 দিন বাস্তবে আমরা দেখি যে হয়তো বা 9 মাস 10 দিন বা 9 মাস সামথিং সময় হয়ে যায়। অনেক সময় প্রি ম্যাচিওর বেবি হয়ে যায়, 7 মাস সামথিং, 8 মাস সামথিং এও কিন্তু বেবি হয়ে যায় অনেক সময়। তো এক্ষেত্রে 229 দিন এটা স্ট্যান্ডার্ড, যে ন্যূনতম একটা সন্তানের জন্ম হতে হলে 229 দিন সময় লাগবে। তো এখানে এই প্রশ্নটা কখন ওঠে যে বিয়ের আগে কোনো স্ত্রী গর্ভবতী হয়েছিল কিনা, এটা দেখার জন্য। যেহেতু বিয়ের আগে যদি এই এইচ আর ডাব্লুর বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের আগে যদি ডাব্লু গর্ভবতী হয়ে থাকে, তাহলে কিন্তু এইটা সন্তানটা অবৈধ হবে অবশ্যই। কারণ বাবা মার বিয়ে হওয়ার আগে যদি গর্ভে সন্তান আসে, সেহেতু ইসলামের দৃষ্টিতে সেটা তো পাপ, বা যে কোনো ধর্মের দৃষ্টিতেই পাপ। বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করা যাবে না, এবং সেই শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম হলে সেটা বৈধ হবে না। যদিও শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান গর্ভে এসেছে, তারপরে বিয়ে করেছে, তারপরে সে সন্তানটা কি হবে না, বৈধ হবে না, সেটাই বলা হচ্ছে এখানে। সকল ক্ষেত্রে সন্তানটি বৈধ, যা চূড়ান্ত প্রমাণ। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা পাচ্ছি, 280 দিন যেটা আইনের মধ্যে আছে, আর 229 দিন, এই সংখ্যাটা একটা কেস রেফারেন্স থেকে আমি দিয়েছি। আজকের সর্বশেষ ধারা 114,
আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারেন, অর্থাৎ মে প্রিজুমের বক্তব্য কিছু আছে। স্বাভাবিক ঘটনার গতিধারা, মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাদি যা ঘটে মানবিক আচরণের মধ্যে। কোনো ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, তাকে আমরা ভিক্ষা দিব, এটা একটা মানবিক আচরণ। বা কাউকে স্বাভাবিকভাবে হেল্প করা, কেউ বিপদে পড়েছে, কেউ তাকে আমি টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারে, কিন্তু একটু আমি বিপদের সময় এগিয়ে গেলাম, সেগুলো মানবিক আচরণের কথা বলা হচ্ছে। সম্ভাব্য মর্মে সে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারবেন, দ্য কোর্ট মে প্রিজিউম। এখানে ইংলিশ কিছু সেন্টেন্স আছে, যেটা আমি ইংলিশ আকারে দিয়েছি কি কারণে, কারণ এর আগে এখান থেকে প্রশ্ন এসেছে সেন্টেন্সও ইংলিশ দিয়ে এসেছে, এই কারণে আমি ইংলিশ সেন্টেন্স দিয়ে দিয়েছি। এটাকে আমি সংক্ষেপে বাংলা সেন্টেন্স আকারে এবার আমি এক্সট্রা নোটে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। এটা আমি আলাদাভাবে আর পড়ে আলোচনা করছি না, আপনারা পড়ে বোঝার চেষ্টা করবেন। সেই সাথে আপনারা মূল বই থেকে এটার বাংলাটা পড়ে নেবেন। বাংলাটা যেমন জরুরি, ইংলিশটাও জরুরি, এটা আমি আর ব্যাখ্যা করে দিচ্ছি না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ক্লাস একটু দেরিতে শুরু করার কারণে, আপনাদের রুটিনটা দেওয়ার কারণেই একটু সময় লেগে গেল। তো যাই হোক, এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। 56 ধারা থেকে 114 ধারার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে হাত উত্তোলন করবেন, কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলবেন। 56 থেকে 114 সমস্যা থাকলে হাত উত্তোলন করবেন, সমস্যা না থাকলে তাহলে ক্লাস শেষ করে দিব। আর এরপরও সমস্যা যদি কালকে বের হয়, আপনারা সারাদিন বিকেল মানে সন্ধ্যা 6টার মধ্যে, 6টার আগে হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে আমি সমস্যা থাকলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি বলেছিলাম যে আগামীকালকে মঙ্গলবার, অলরেডি মঙ্গলবার হয়ে গেছে, সকালের কথা বলছি। সকালে, বিকেলে এবং সন্ধ্যা পর্যন্ত 3টা ভিডিও দেওয়ার পরিকল্পনা আমার আছে। তো 3টা না পারি অন্তত বিকেল এবং সন্ধ্যার ভিডিওগুলো দিব। আগামীকালকে আপনারা এই র্যাপিড রিভিশন ক্লাসের এভিডেন্স ফ্যাক্টর ভিডিওগুলো পেতে শুরু করবেন, এবং আগামীকালকে ক্লাস হবে, তারপরে পরের দিন অর্থাৎ বুধবারে সারা দিনে বাকি ভিডিওগুলো পাবেন। হয়তোবা আমি 2টা ভিডিও দিলাম এই দিন হয়ে গেলে, দুপুরে এবং রাতে, তারপরের দিন আর 2টা ভিডিও দিলাম। তারপরে তো শুক্রবারে আপনাদের এই এভিডেন্স ফ্যাক্টর উপরে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং বাকিটা রুটিন অনুসারে আপনারা তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে, কোন সাবজেক্টের কতটুকু ক্লাস হবে ডিটেল দেওয়া আছে। রুটিনটা পিডিএফ আকারে দিয়েছে, সেটা ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আপনি ফোনে সংরক্ষণ করবেন। অনেক সময় গ্রুপে ফাইলটা 1 সপ্তাহ পরে খুঁজে নাও পেতে পারেন, আপনারা এটা ডাউনলোড করে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে রেখে দেন, যেন পরবর্তীতে এটা খুঁজে পেতে সমস্যা না হয়। প্রয়োজন আপনি প্রিন্ট করেও নিতে পারেন, অথবা নিজের হাতেও দেখে দেখে লিখে নিতে পারেন। আর আমি এক্সট্রা নোটের সাথে এই একটা কপিও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব রুটিনের, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে রাত জেগে ক্লাস করার জন্য। আশা করি কষ্ট আমরা সফল হব সবাই। সবার কষ্ট একদিন ফলস্বরূপ আমাদের কৃতকার্যকে নির্দেশ করবে। আর সব দিক থেকে নিউজ আসছে যে 10 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি 10 তারিখের পরে হয়, আমরা হয়তো বা রিভিশন বা মডেল টেস্ট 2-1টা বেশি নিতে পারি, কিন্তু 10 তারিখে হলে হয়তো বা টার্গেট করছি 5টা মডেল টেস্ট নিব, এবং সম্ভাব্য তারিখগুলো দিয়ে দিয়েছি, শেষের কয়েকটা তারিখ আমি রাখিনি। পরবর্তীতে সেটা জানানো হবে, কারণ যখন পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে তারপরে সেই তারিখগুলো আমরা ডিসাইড করব। মাঝখানে গ্যাপ রাখবো না, টানা ক্লাস হবে, তখন আমরা সিদ্ধান্ত নিব। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।